তো ইমিউনিটি নিয়ে কথা বলবো। তো আমরা এই ফিগারটার দিকে একটু তাকাই। সেটা হচ্ছে যে আমি খালি পায়ে ফ্লোরে হাঁটতেছিলাম, পায়ের ভিতরে একটা পিন গেঁথে গেল। তো ব্লিডিং হবেই তো, ঠিক আছে। কিন্তু আর কি হতে পারে যে এখানে যে আমরা পিনটা দেখতেছি এটাতে জীবাণু থাকতে পারে, মানে মাইক্রো অর্গানিজম থাকতে পারে। তাহলে এটা ঢুকলে কি কি হবে এখানে? প্রথম কথা হচ্ছে যে এই জায়গাটা আমাদের রেড এবং সোলের হয়ে যাবে। হম আর সেই ঘটনাটা কেন ঘটতেছে? ধরা যাক এই পিনটা তো আমার কোন একটা ব্লাড ভেসেলের ভিতরে ঢুকে গেছে। এই কারণে তো ব্লিডিংটা হয়েছে, রক্ত বের হচ্ছে, এটা একটা ব্লাড ভেসেল, এখানে ব্লাড আছে। তো and এই যে আমার এটা ধরলাম স্কিন, স্কিন স্কিন ক্রস করে সেই পর্যন্ত গেছে আর কি। তো এদিক দিয়ে এই এটার সাথে মাইক্রো অর্গানিজম লেগে আছে। তো এগুলো এখানে মাইক্রো অর্গানিজম চেষ্টা করবে, যদি শরীরের ভিতরে ঢুকছে সে গ্রো করার চেষ্টা করবে। আর আমাদের এই যে ইন্টারস্টিশিয়াল স্পেস বা ইন্টারস্টিশিয়াল টিস্যু, এগুলোতে আমাদের কিছু ডিফেন্ডার আছে, যেগুলো আমাদের বডিকে ডিফেন্স হেল্প করে। তো এই ডিফেন্ডার গুলোর মধ্যে একটা কমন স্টাডি ডিফেন্ডারের নাম হচ্ছে মাস্ট সেল। MAST, মাস্ট সেল। মাস্ট সেলের নামটা আসছে ম্যাস্টাং থেকে, মানে হচ্ছে যার পেটটা খাদ্যে ভরপুর, এখান থেকে আসছে মাস্ট সেলের নামটা, জার্মান শব্দ ম্যাস্টাং থেকে। তো খাদ্যে ভরপুর মানে মাস্ট সেলের ভিতরে প্রচুর পরিমাণে গ্র্যানিউলস থাকে, পেট মোটা সেল, এই জন্য ওর নাম হচ্ছে মাস্ট সেল। এই মাস্ট সেলটা থাকে এই ইন্টারস্টিশিয়াল স্পেসে। আর কি থাকে? আর থাকতে পারে ডেনড্রাইটিক সেল, আর থাকতে পারে হচ্ছে ম্যাক্রোফেজ, টিস্যু ম্যাক্রোফেজ, মানে রেসিডেন্ট ম্যাক্রোফেজ যেটা। তো এই মাস্ট সেলের কথা যদি আমরা বলি, মাস্ট সেলের খুব ইন্টারেস্টিং একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা অ্যাবান্ডেন্টলি থাকে হচ্ছে সেই সব জায়গাতে, যেই সব জায়গা দিয়ে আমাদের শরীরে কোনো ধরনের ইনফেকশন হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। তো সেই সব জায়গা কোনগুলো? যেমন ধরা যাক আমাদের স্কিন, বিনিথ দ্য স্কিন মাস্ট সেল খুব পরিমাণে থাকে। তারপর যেমন মিউকাস লাইনিং, আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের যে মিউকাস লাইনিং, আমরা খাবার টাবার খাই, জীবাণু টিবাণু সব তো ওদিক দিয়ে যায়। বা রেসপিরেটরি ট্র্যাক্টের লাইনিং, এই যে লাইনিং গুলোর নিচ দিয়ে, অথবা ব্লাড ভেসেলের চারপাশ দিয়ে, অথবা ব্লাড ভেসেল দিয়েও তো জীবাণু যেতে পারে, ইনজেক্টেবল যেগুলো বা হেমাটোসাইটস যেগুলো ছড়ায়। তারপর নার্ভের চারপাশ দিয়ে, এইসব জায়গাতে মাস্ট সেল অধিক পরিমাণে থাকে। তাহলে মাস্ট সেল, আমরা লোকেশন গুলো বোঝার চেষ্টা করলাম যে কোন কোন জায়গায় বেশি পরিমাণে হয়। তার মানে আমার যদি একটা পেরেক ঢোকে পায়ের মধ্যে, তাহলে ওই ইন্টাস্ট্রিয়াল স্পেসে মাস্ট সেল গুলো আছে, মাস্ট সেল গুলো যে শুধু মাইক্রো অর্গানিজম দিয়েই অ্যাক্টিভ হয় তা না, এরা খুবই সেন্সিটিভ। অনেকেই যেমন আছে আমাদের মধ্যে, একটু গুঁতা দিলেও রেগে ওঠে, কিছু কথা বললেই মন খারাপ করে, মানে খুবই সেন্সিটিভ। মাস্ট সেল এরকম, মানে রাগ, হাসি, দুঃখ সবকিছুতেই সে সেন্সিটিভ। মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি মাস্ট সেল হচ্ছে এনভায়রনমেন্ট, কি বলে, টেম্পারেচারও সেন্সিটিভ। এই যে কোল্ড, কোল্ডেও সে সেন্সিটিভ। এই যে আমরা অধিক শীতের মধ্যে, ঠান্ডা বাতাসের মধ্যে যখন আমরা বেরোই, দেখা যায় নাক দিয়ে পানি পড়তেছে, ওই মাসল খুব সেন্সিটিভ। তো ঠান্ডা গরম তো আছেই, ফিজিক্যাল ইনজুরি, কেমিক্যাল ইনজুরি, মাইক্রো অর্গানিজম সবকিছু সেন্সিটিভ। তাহলে মাস্ট সেল সেন্সিটিভ। মাস্ট সেল কি হবে? ডিগ্রানুলেট করবে, বললাম ওর পেট মোটা সেল, প্রচুর পরিমাণে হিস্টামিন, সেরোটোনিন সব রিলিজ করবে আর কি। তো এইসব রিলিজের ফলে ভাস্কুলার পারমেবিলিটি বাড়ে, এগুলো প্যাথোলজির কথা। এবং ওই যে ফ্লুইড লিকেজ হয়, এই কারণে হচ্ছে সোলেন হবে, এবং ভ্যাসোডাইলেশনের কারণে প্রচুর ব্লাড চলে আসবে ওই জায়গাটা, এই জন্য রেড হবে। তো এই এই যে ইনফ্লামেশনের ঘটনা, এটা কেন বললাম? এই ইনফ্লামেশনটা আমাদের একটা ইমিউনিটির পার্ট, হ্যাঁ। তাহলে ইনফ্লামেশন হচ্ছে ইমিউনিটির পার্ট। তাহলে মাস্ট সেল আছে। আর কি বললাম? টিস্যু রেসিডেন্ট ম্যাক্রোফেজ আছে, ডেনড্রাইটিক সেল আছে। ডেনড্রাইটিক সেল নাম কি? ডেনড্রাইট মানে হচ্ছে এরকম অনেক আঙ্গুলের মতো অভিক্ষেপ থাকে, মানে ডেনড্রন থাকে, এই জন্য নাম হচ্ছে ডেনড্রোসাইট, এই ডেনড্রাইটিক সেল। আর হচ্ছে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ তো আমরা জানি, ম্যাক্রো মানে কি? ম্যাক্রো মানে হচ্ছে বড়, আমরা সবাই জানি। তাহলে ম্যাক্রো ফেজ মানে টু ইট, মানে যে খায়, মানে এটা বড় খাদক। ম্যাক্রোফেজ নামের ভিতরে আমি বুঝতেছি, তার মানে হচ্ছে দেয়ার ইজ ডেফিনেটলি ছোট খাদক। যেহেতু বড় খাদক আছে, কাউকে বড় বলতে গেলে অবশ্যই কারোর ছোট, তুলনা সাপেক্ষে যদি বড় বলা হয়েছে, তার মানে আসলে ছোট খাদকও আছে। ছোট খাদক কারা? নিউট্রোফিল। ও হচ্ছে ও খাদক কিন্তু ছোট খাদক, ও সাইজ ছোট। ইওসিনোফিলও কিছু পরিমাণ ফ্যাগোসাইটোসিস করে। এই জন্য ম্যাক্রোফেজটা হচ্ছে বড়। এই মেইনলি ফ্যাগোসাইটিক সেল হচ্ছে মেইনলি ম্যাক্রোফেজই বুঝি, কিন্তু যদি কেউ বলে যে আরো ম্যাক্রোফেটিক মানে ফ্যাগোসাইটিক সেল আছে কিনা, তাহলে আমাদের ইউসিনোফিল, কি বলে, ওই নিউট্রোফিল, এগুলো আসবে। তাহলে এই যে ম্যাক্রোফেজ, রেসিডেন্ট ম্যাক্রোফেজ, ও হচ্ছে এই যখন একটা জীবাণু ঢুকছে, ধরলাম এটা একটা ম্যাক্রোফেজ, একটা কিছু জীবাণু ঢুকছে, এখানে ম্যাক্রোফেজের রিসেপ্টর আছে, হ্যাঁ। এই রিসেপ্টর গুলো দিয়ে সে সেন্স করতে পারে যেখানে জীবাণু ঢুকছে। সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। মূল কথা হচ্ছে সবাই মিলে কিছু মেডিয়েটর রিলিজ করবে, এটা একটা কথা। এবং এই মেডিয়েটরের কারণে ভেসোডাইলেশন হতে পারে, ভেসেলে
অ্যাডেশন মলিকুল রিলিজ হইতে পারে, তারপর কেমোট্যাক্সিস হইতে পারে, মানে কিছু নতুন নতুন সেলকে ডেকে নিয়ে আসবে, নতুন লিম্ফোসাইটকে ডেকে নিয়ে আসবে, মনোসাইটকে ডেকে নিয়ে আসবে, সেই মনোসাইট, ব্লাডের মনোসাইট আবার টিস্যুতে এসে ম্যাক্রোফেজ হবে। মূল কথা এই যে ইনফ্লামেটরি ঘটনাগুলো, এগুলো হচ্ছে ইমিউনিটির অংশ। এবং ম্যাক্রোফেজ আর কি করবে, এই যে এই সেলগুলোকে যদি এই এই জিনিসগুলোকে যদি সে চেনে ম্যাক্রোফেজের রিসেপ্টর দিয়ে, এই জিনিসগুলোকে চেনে, চিনে সে কি করতে পারে, ম্যাক্রোফেজ এনগালফ করতে পারে এই জিনিসটাকে, অ্যান্টিজেনকে এনগালফ করতে পারে, করে ভিতরে নিয়ে গিয়ে তৈরি করে ফ্যাগোজম, সেটা লাইসোজোমের সাথে ফিউশন হয়ে করে ফ্যাগোলাইসোজোম, তারপর ডিস্ট্রাকশন করে। এটা ডিটেইলস বলতেছি না। তাহলে এটাও একটা ইমিউনিটির পার্ট। তাহলে ইনফ্লামেশন ইমিউনিটির পার্ট, ফ্যাগোসাইটোসিস ইমিউনিটির পার্ট। এই যে কথাগুলো বললাম, এগুলো কি ধরনের ইমিউনিটি? এগুলো কি ধরনের ইমিউনিটি? যেমন ইনেট নাকি অ্যাকোয়ার্ড? তোমার এই যে মোবাইল লেখা স্ট্যান্ডটা জানতো। আচ্ছা, কি একটু সাইলেন্ট থেকে আমরা যারা কথা বলতেছি, এগুলো হচ্ছে ইনেট ইমিউনিটি। ইনেট, তাহলে আমাদের ইমিউনিটি আমরা টাইপ করবো কি কি? এটা বলবো হচ্ছে ইনেট, আর হচ্ছে অ্যাকোয়ার্ড। দশটায় ঘুমাচ্ছে, 11টায় একদম। কেউ একজন একটু মিউট হন তো। তো ইনেট আর অ্যাকোয়ার্ড, না, আমরা যে কাছে বললাম গিয়ে ঘুমাও। এতক্ষণ যে কথা বললাম, সেগুলো হচ্ছে ইনেট ইমিউনিটি। ইনেট মানে কি? আমি বাই বর্ন পেয়ে গেছি, ন্যাচারালি পেয়ে গেছি, এটা আমাদের সবার মধ্যে আছে, এবং এটা নন স্পেসিফিক। এতক্ষণ যে কথা বললাম, ধরা যাক এই যে আমাদের পেরেকটা পায়ে ঢুকেছে, এই পেরেকের গায়ে ধরা যাক 4-5 ধরনের জীবাণু ছিল, পেরেকটা অনেকদিন ধরে মাটিতে পড়ে আছে, অনেক ধরনের জীবাণু, ধরলাম এটা এক ধরনের জীবাণু, এটা এক ধরনের, তারপর হচ্ছে ধরলাম এটা এরকম 3 ধরনের জীবাণু ধরা যাক এই পেরেকে ছিল। 3 ধরনের জীবাণুর জন্য এখানকার যে রেসিডেন্ট ম্যাক্রোফেজ বা মাস্ট সেল রিয়াকশনটা সেম। ওই গোলটার জন্য আলাদা, 4 কোণাটার জন্য আলাদা, 3 কোণাটার জন্য আলাদা না, সবার জন্য সেম রিয়াকশন। এইটা হচ্ছে নন স্পেসিফিক রিয়াকশন। স্পেসিফিক না, কারোর জন্য আলাদা কোনো আয়োজন করা হয় নাই, নন স্পেসিফিক রিয়াকশন। তাহলে ইনেট ইমিউনিটিটা হচ্ছে নন স্পেসিফিক। এবং এই যে রিয়াকশনটা, এটা আমার ইনফেকশন হওয়ার আগের থেকেই আছে। এই আমার যে ইমিউনিটিটা বা এই যে আমার ডিফেন্স সিস্টেমটা, এটা ইনফেকশনের এক্সপোজার হওয়ার আগের থেকে আছে। তার মানে ইনফেকশনে এক্সপোজ হওয়ার আগের থেকে আমার ইমিউনিটিটা থাকে। এটা আমি জন্ম থেকেই সাথে করে নিয়ে আসছি, যা, তো এটা আমার ন্যাচারালি আছে। তাহলে ইনেট ইমিউনিটি নন স্পেসিফিক, ইনেট ইমিউনিটি আগের থেকেই থাকে। এবং যেই মুহূর্তে আমার এই পেরেকটা ঢুকছে, সেই মুহূর্তে এটা কাজ করা শুরু করছে, তার মানে এটা র্যাপিডলি অ্যাক্টিভ, রেডিলি অ্যাভেলেবল। ইনেটের বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা এই একটা এক্সাম্পল থেকে সব পেয়ে গেলাম। এখন আমরা অ্যাকোয়ার্ডের কথা আসি নাই। তো এতটুকু তো বোঝা গেছে না? এখন এই যে সে আমাদের ওভারভিউ চলে আসছি, এখানে কিছু কথাবার্তা লেখা আছে, সেগুলো আমি আসলে এগুলো লিখেছি মেইনলি আপনাদের জন্যই, যখন আমরা এটা শীটটা দিব তখন যাতে একটু দেখতে সুবিধা হয়, কারণ সবকিছু শুনে হয়তো চোখের সামনে থাকলে সুবিধা হয়। ইমিউনিটি কি? ইমিউনিটির সংজ্ঞা হচ্ছে প্রোটেকশন ফ্রম ইনফেকশন এজেন্ট। সোজা কথা, ল্যাটিন শব্দ ইমিউনিস থেকে আসছে, যেটা মানে এক্সেন্ট, আমরা যেমন বলি ট্যাক্স এক্সেমশন, মানে কর মওকুফ, এরকম আর কি। তার মানে প্রোটেকশন দিতেছে আপনাকে বডির এই ইনফেকশন সিস্টেম থেকে, বডিটা যে প্রোটেকশন দিতেছে, এটা হচ্ছে ইমিউনিটি। তো আমাদের কিছু টার্ম জানতে হবে, সেই টার্মগুলো একটু জেনে নেই। সেটা হচ্ছে অ্যান্টিজেন কি, অ্যান্টিবডি কি, ইমিউনোজেন কি, হ্যাপটেন কি। অ্যান্টিজেন শব্দটা আসছে এন্টি এবং জেন, এটা দুটা থেকে, মানে অ্যান্টিবডি জেনারেটর, যে জিনিসটা অ্যান্টিবডি জেনারেট করে সে হচ্ছে অ্যান্টিজেন, নামটা আসছে এখান থেকে। কিন্তু বেসিক্যালি যদি আমরা বলি অ্যান্টিজেন কি, তাহলে সোজা কথা হচ্ছে যেটা বাইন্ড করে কার সাথে, অ্যান্টিবডির সাথে অথবা টি সেল রিসেপ্টরের সাথে, এইটা হচ্ছে অ্যান্টিজেন। অ্যান্টিজেন বাইন্ড করবে অ্যান্টিবডির সাথে, আলাপ শেষ। অ্যান্টিবডি অ্যান্টিজেনের এগেনস্টে তার তৈরি হবে। তো আমাদের কিন্তু এমন না যে অ্যান্টিজেন মানেই সে একটা রিয়াকশন করে অ্যান্টিবডি তৈরি করবে, তা না। অ্যান্টিজেনের তাহলে মূল বৈশিষ্ট্য আমি কি বললাম, রিয়াকশন কিন্তু না। অ্যান্টিজেনের মূল বৈশিষ্ট্য হচ্ছে বাইন্ড করার ক্যাপাবিলিটি অ্যান্টিবডির সাথে। এটা হচ্ছে, যেমন যদি আমরা সহজ একটা কথা বলি, যেমন আমাদের আরবিসির মেমব্রেনে অ্যান্টিজেন আছে না, আমার ব্লাড গ্রুপ এ পজিটিভ, তার মানে আমার আরবিসির মেমব্রেনে এ অ্যান্টিজেন আছে, তো সে তার অ্যান্টিবডি তৈরি করতেছে না নর্মালি, কিন্তু তার ক্ষমতা আছে বাইন্ড করার। তাহলে হচ্ছে অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি বললাম যে রেজাল্ট অফ অ্যান্টিজেনিক স্টিমুলাস যদি দেই। আর ইমিউনোজেনটা হচ্ছে যেটা রিয়েক্ট করতে পারে, যার রিয়েকশনে ইমিউন রেসপন্স হয়ে অ্যান্টিবডি তৈরি হতে পারে। তাহলে দ্যাট ক্যান এলিসিট অ্যান ইমিউন রেসপন্স, যে ইমিউন রেসপন্স দিতে পারে সে হচ্ছে ইমিউনোজেন। নামই হচ্ছে ইমিউনোজেন। তাহলে জেনারেটর থেকে জেন, আর ইমিউন রেসপন্স জেনারেট করতে পারে।
তাহলে এটা হচ্ছে ইমিউনোজেন। তাহলে এন্টিজেন আর ইমিউনোজেনের পার্থক্য মনে হয় বুঝে গেছি। এখন এটার এক্সাম্পল আমরা যখন জিজ্ঞেস করি পরীক্ষা নিরীক্ষায় বা সবখানে আসে হচ্ছে হ্যাপটেন। হ্যাপটেন হচ্ছে একটা এক্সাম্পল যেটা হচ্ছে এন্টিজেন বাট নট ইমিউনোজেন। তাহলে এখান থেকে আমরা একটা সংশয় মানে কি বলে অনুসিদ্ধান্তে আসতে পারি যে এন্টিজেন যদি ইমিউনোজেন হয়ও, মানে সব ইমিউনোজেন এন্টিজেন কিন্তু সব এন্টিজেন ইমিউনোজেন না। এটা একটা এক্সাম্পল দিলামই। তারপর একটা এক্সাম্পল কি হ্যাপটেন, সে এন্টিজেন কিন্তু ইমিউনোজেনিক নয়। তার মানে হ্যাপটেনের আস্তে আস্তে এই যে বাইন্ড করার এখান থেকে নামটা টু ফ্যাস্টিন বা টু বাইন্ড, যে কারোর সাথে বাইন্ড করে। মানে হ্যাপটেনটা হচ্ছে আসলে খুব লো মলিকুলার ওয়েট একটা সাবস্টেন্স, খুব লো মলিকুলার ওয়েট। আমরা একটু পরে গিয়ে বলবো যেগুলোর মলিকুলার ওয়েট বেশি সেগুলো বেশি ইমিউনোজেনিক, মলিকুলার ওয়েট কম হলে কম ইমিউনোজেনিক, এবং বেশি কম হলে সেটা আসলে ইমিউনোজেনিক হয় না। হ্যাপটেন একটা উদাহরণ। হ্যাপটেন আসলে খুবই লো মলিকুলার ওয়েট, খুবই ছোট জিনিস, এবং পলিস্যাকারাইড, সেটা আমরা পরে বলতেছি। তো হ্যাপটেনটা ইমিউনোজেনিক না। ইমিউনোজেনিক সে কখন হয়, যখন সে একটা বড় একটা ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড করবে, তখন সে ইমিউনোজেনিক হয়। যার কারণে এই যে এটা এক্সাম্পল কি হ্যাপটেনের, পেনিসিলিন। পেনিসিলিন তো একটা ড্রাগ, আমরা ওষুধ হিসেবে খাই, কিন্তু পেনিসিলিন যদি আমার শরীরের কোনো প্রোটিনের সাথে বড় একটা প্রোটিনের সাথে বাইন্ড করে, তখন এটাই ইমিউনোজেনিক হয়ে যেতে পারে, তখন এটা রিয়াকশন করবে। এই হচ্ছে ঝামেলা, তাছাড়া করার কথা না। তো হচ্ছে হ্যাপটেন, হ্যাপটেন আমরা ছবি দেখাবো, সমস্যা নাই, মানে কিভাবে কাজ করে। কেউ না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে বলবেন। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের সেই অনুসিদ্ধান্ত, অল ইমিউনোজেন্স আর এন্টিজেন কিন্তু অল এন্টিজেন্স আর নট ইমিউনোজেন। যেমন এক্সাম্পল কি হ্যাপটেন। টাইপস অফ ইমিউনিটি, যেটা আমরা একটু শুরুতেই বলেছি ক্লাসের, যে ইমিউনিটি টাইপ হচ্ছে ন্যাচারাল, অর ইনেট, অ্যাকোয়ার্ড অর অ্যাডাপটিভ। তো ন্যাচারাল আমি বললাম যেটা বাই বার্থ থাকেই, যে নট স্পেসিফিক, এটা আমি বলেছি কেন নট স্পেসিফিক না, এক্সাম্পল দিয়েছি। এবং ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এবং প্রি ফর্মও বলেছি যে আগের থেকে আছে, রেডিলি অ্যাভেলেবেল। ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলতে এই যে আমাদের পায়ের মধ্যে যে একটা সুই বা একটা পেরেক ঢুকলো, আমাদের প্রথম লাইন অফ ডিফেন্স কোনটা, আমাদের স্কিন, ইনট্যাক্ট স্কিন বা এই যে ভিতরে জিআইটি মিউকোসা, এগুলো হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এরপর আমাদের এই যে ম্যাক্রোফেজ, মাস্ট সেল, ডেনড্রাইটিক সেল, যে এগুলো দিল, এগুলো হচ্ছে আমাদের সেকেন্ড লাইন অফ ডিফেন্স। থার্ড লাইন অফ ডিফেন্স দিয়ে পরে আদার্স আছে, অ্যাডাপটিভ ইমিউনিটি, সেগুলো। তাহলে এটা হচ্ছে ইনেট ইমিউনিটি, হিউমারাল কম্পোনেন্ট আছে, সেলুলার কম্পোনেন্ট আছে। তো সেলুলার মানে তো আমি বুঝতে চাইছি, হিউমারাল মানে হচ্ছে ফ্লুইড থেকে যেটা আমরা সুবিধা মানে যে কম্পোনেন্টটা পাচ্ছি। তো ইনেট ইমিউনিটির সেলুলার কম্পোনেন্ট যেগুলো আমি এক্সাম্পলই বললাম, যে ম্যাক্রোফেজ, তারপর নিউট্রোফিল, ন্যাসাইক্লাস সেল, ডেনড্রাইটিক সেল, এগুলো হচ্ছে সেলুলার কম্পোনেন্ট। আর হিউমারাল কম্পোনেন্ট হচ্ছে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট প্রোটিন। এটা নিয়ে আমরা পরে কথা বলবো, এখন শুধু এতটুকু জেনে রাখি, ওর নাম হচ্ছে কমপ্লিমেন্ট। ও কমপ্লিট করতে সাহায্য করে, কারো একজনের অ্যাক্টিভিটিকে সে কমপ্লিট করতে সাহায্য করে, আমাদের বডির ইমিউন সিস্টেমকে তার কাজ কমপ্লিট করতে সাহায্য করে, এদের নাম হচ্ছে কমপ্লিমেন্ট, সহায়ক হিসেবে। ওটা আমরা পরে আমরা কমপ্লিমেন্ট আলাদা লেকচারই করবো। আর আছে অ্যাডাপটিভ বা অ্যাকোয়ার্ড। অ্যাকোয়ার্ড তো আমরা বললাম যে আমার অর্জন করতে হচ্ছে, এবং অ্যাডাপটিভ মানে হচ্ছে তার অ্যাডাপ্ট করার ক্ষমতা আছে, অর্গানিজমের হিসাব নিকাশ বুঝে সে নিজের হিসাব নিকাশ বদলাইতে পারে। এবং সে স্পেসিফিক, এই যে স্পেসিফিক অ্যান্টিজেন স্পেসিফিক, আমি যে ওই যে এক্সাম্পল দেখালাম তিনটা, যে তিনটা তিন রকম হলে এই অ্যাডাপটিভ ইমিউনিটিতে তিনটার বিরুদ্ধে তিন ধরনের আলাদা 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 রেসপন্স হবে। এটা হচ্ছে স্পেসিফিক রেসপন্স। আর ইনেটটা হচ্ছে নন স্পেসিফিক, সবার জন্যই সেম, সবার জন্য সেম আপ্যায়ন। বিয়ে বাড়িতে দাওয়াত হয়েছে, সবার জন্য সবাইকে একেবারে মাটিতে বসায় খাওয়া দিচ্ছে, এটা একটা হচ্ছে ইনেট। আর হচ্ছে যে ভিআইপির জন্য আলাদা চেয়ার রাখা হয়েছে, কারোর জন্য এসি রুম রাখা হয়েছে, এরকম আলাদা আলাদা স্পেসিফিক হলে সেটা হচ্ছে অ্যাডাপটিভ। এবং এটা হচ্ছে এই যে টাইম নেয়, সময় লাগে, এটা আমরা বলছি। এবং এটা ইন্টারনেটের চেয়ে শক্তিশালী, কিন্তু ওই যে স্লো অনসেট, সময় লাগে। এই জন্য প্রথম দিকে তো একটা ডিফেন্স লাগবে আমাদের, সেটা আমাদের দিবে হচ্ছে ইনেট ইমিউনিটি। আর অ্যাডাপটিভ বললাম কেন অ্যাডাপটিভ বলা হচ্ছে, এবং এটারও হিউমারাল আর সেলুলার কম্পোনেন্ট আছে। তো সেলুলার কম্পোনেন্ট আমরা জানি, টি সেল, সোজা কথা, এক কথায় শেষ। টি সেলের ভিতরে হেল্পার টি সেল, সাইটোপ্লাজমিক টি সেল, রেগুলেটরি টি সেল, টি সেল। আর হিউমারাল কম্পোনেন্টের মধ্যে আসলে বি সেল। বি সেল মানে কি, বি সেল তৈরি করে আমরা জানি সবাই, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। তাহলে সেলুলার হচ্ছে টি লিম্ফোসাইট, আর হিউমারাল হচ্ছে বি লিম্ফোসাইট, আলটিমেটলি তৈরি করে অ্যান্টিবডি। তাহলে হচ্ছে হিউমারালটা হচ্ছে অ্যান্টিবডি। যেহেতু বি সেল, ওই জন্য সেলের ভিতরে এই হিউমারাল না বলে আমরা বলতেছি অ্যান্টিবডি, কারণ হচ্ছে
বি সেলের আলটিমেটলি তৈরি তো করে অ্যান্টিবডি, এটাই তো আসলে উদ্দেশ্য। কোনো কনফিউশন থাকলে বলেন, সমস্যা নেই। তো এই যে ওই জিনিসটাই জাস্ট এখানে আলাদা করে দেখানো হয়েছে, জাস্ট ইনেট ইমিউনিটি হচ্ছে নন স্পেসিফিক, বলেছি কেন, এবং রেডিলি অ্যাভেলেবল, অ্যাক্ট রেপিডলি, এবং এটার মেমোরি নাই। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, মেমোরি নাই বলতে ভুলে গেছিলাম, যেটা মেমোরি তৈরি হয় না। ওই যে এই জন্যই অ্যাডাপ্টিবিলিটিও নাই। মেমোরি থাকলে তো অ্যাডাপ্টিবিলিটি থাকতো। আগে থেকে কিছু চিনে রাখে না, নতুন আসবে, একটা অর্গানিজম ঢুকবে, সে কাজ করবে, তারপর শেষ, ভুলে যাবে। কিন্তু অ্যাডাপ্টিবল হচ্ছে, এটা হচ্ছে মেমোরি আছে, মানে এই আজকে একটা জীবনে যদি ঢোকে, হয়তো 10 বছর পরে গিয়ে সেই জীবনটাকে সে মনে রাখতে পারবে যে এই স্ট্রাকচারের একটা জিনিস আমার শরীরে ঢুকছিল। তো এই সেলগুলো এগুলো বলেছি, আর এই যে এক্সাম্পল এগুলো সব বলেছি, এটা নতুন করে বলবো না। এটা জাস্ট ছবিটা দেখানো হয়েছিল যে এই যে আমাদের, ধরা যাক আমি ঢাকা শহরে ঘুরতে গেছি, ঘুরতে গিয়ে আমার মোবাইল হারায় গেছে আর কি। তো মোবাইল হারায় গেছে, তো এখন তো মোবাইল ছাড়া তো এই যুগে চলা সম্ভব না, তখন আমরা কি করি? একটা বাটন ফোন হলেও কিনি, যে ঠিক আছে একটু বাসায় কথাবার্তা তো জানাইতে হবে। সেই বাটন ফোনটা হচ্ছে ইনেট ইমিউনিটি, মানে তোমাকে রেডিলি একটা কাজ করবে। এখন যদি টাকা পয়সা নাই, একটা বাটন ফোন অল্প কিনি, রেপিডলি একটা কাজ দিবে, এই মুহূর্তের কাজটা চলবে। যতক্ষণ পর্যন্ত আমার স্মার্টফোনটা কিনতে পারিনি, ততক্ষণ আমার এটাতে কাজ চালাইতে হবে। একইভাবে অ্যাকোয়ার্ড ইমিউনিটি যদি দেরি হয়, উইকস লাগে ডেভেলপ করতে, তো এর মধ্যে তো জীবাণু শেষ করে ফেলবে যদি কোনো প্রোটেকশন না থাকে। সেই প্রোটেকশনটাই দিবে হচ্ছে আমার ইনেট ইমিউনিটি। আর এক ধরনের ইমিউনিটি, মানে আরেক ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি এবং প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনিটি। তো অ্যাক্টিভ মানে কি? নাম শুনে আমরা কি বুঝতেছি? যে আমাদের বডি এই ইমিউনিটি ডেভেলপমেন্টে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে। এই হলো ওর সোজা কথা, যে আমাদের বডি অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, আমাদের হোস্ট বা আমাদের বডি অ্যাক্টিভলি যে ইমিউনিটি ডেভেলপ করতে পার্টিসিপেট করবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি। যেমন ধরা যাক কারো আমাদের ইনফেকশন হয়েছে, এই যে পক্স বা ইনফেকশন হয়েছে ধরা যাক কারো, তো পক্স এর ইনফেকশন হওয়ার কারণে সেই পক্সের ভাইরাস তার শরীরে ঢুকছে, ঢোকার ফলে এর এগেনস্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে। তাহলে এটা একটা অ্যাক্টিভ ইমিউনিটি, কারণ বডি আমাদের নিজের কারখানা থেকে অ্যান্টিবডি তৈরি করছে। তাহলে ক্লিনিক্যাল বা সাবক্লিনিক্যাল ইনফেকশনে অ্যাক্টিভ ইমিউনিটি হয়। পরে গিয়ে এগুলো হয়তো আমরা আরো বলবো। তারপর যদি ইমিউনাইজেশন করি আমরা কি দিয়ে? লাইভ অথবা কিল্ড, ওই যে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন বলি না, লাইভ অ্যাটেনুয়েটেড মানে জীবাণুটাকে ওর, মানে যে অ্যান্টিজেনের সাথে একটু কমায় দেওয়া হয়েছে, ওর যে পাওয়ার ছিল সেটা কমায় দিয়ে, জাস্ট ওর স্ট্রাকচার আছে কিন্তু পাওয়ারটা আর নাই, সেই স্ট্রাকচার দিয়ে দিছি, ওর বিরুদ্ধে আমাদের শরীর কাজ করে অ্যান্টিবডি তৈরি করছে। তাহলে এটা একটা অ্যাক্টিভ ইমিউনিটি, মানে বডি অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে। একইভাবে যদি টক্সিন দেই বা টক্সয়েড দেই, যাই বলি, এর বিরুদ্ধেও হবে। এটার মানে অ্যাডভান্টেজ কি? এটা লং টার্ম রেজিস্ট্যান্স দিবে, অনেক দিন চলবে এটা। কিন্তু ওই যে স্লো অনসেট। এখন র্যাপিড অনসেট যদি আমরা চাই, তাহলে আমাদের প্যাসিভ ইমিউনিটি লাগবে। প্যাসিভ মানে কি? আমি সব করেই দিছি, বডি আর কিছু করতে হচ্ছে না, এটা হলো প্যাসিভ। সব কাজ করা, বাইরেই করা শেষ, অন্য একজনের শরীরে বা অন্য একটা প্রাণীর শরীরে আমরা অ্যান্টিবডি তৈরি করছি। যেমন স্নেকের, এই সাপের যে বিরুদ্ধে অ্যান্টি ভেনম তৈরি করায়, এই ঘোড়ার শরীরে অ্যান্টিজেন ঢুকিয়ে দিয়ে অ্যান্টিবডি তৈরি করা হয়েছে। তাহলে অ্যান্টিবডি তৈরি তো ঘোড়ার শরীরে, সেই অ্যান্টিবডি আমি আমার শরীরে পুশ করতেছি প্রয়োজনের অনুসারে। তাহলে এটা হচ্ছে আমার প্যাসিভ ইমিউনিটি, প্যাসিভলি জাস্ট আমি, মানে আমার হোস্ট তেমন কোনো কাজ করে না এখানে। তাহলে যেমন প্রেগনেন্সির সময়, সরি, প্রেগনেন্সির সময় যেমন ইমিউনোগ্লোবিন জি চলে আসে ইতে, আমাদের ফিটাসে। তো ইমিউনোগ্লোবিন জি আসার সুবিধা কি? ইমিউনোগ্লোবিন জি আসলে, ইমিউনোগ্লোবিন জি কিন্তু এটা আমরা জানি যে এটা ক্রনিক কেসের ইমিউনোগ্লোবুলিন। তো মায়ের শরীরে দেখা গেছে যে সারা জীবনে মা মোটামুটি যে সব জিনিসের এক্সপোজ হয়েছে, তার মায়ের শরীরে কিন্তু সবকিছুরই মোটামুটি ইমিউনোগ্লোবুলিন জি আছে। তার মানে ইমিউনোগ্লোবুলিন জি তার বাচ্চার শরীরে দিয়ে সে বাচ্চাকে প্রায়, বাচ্চা এখনো দেখেই নাই এরকম জীবাণু, এখনো এক্সপোজ হয় না সেরকম জীবাণু অ্যান্টিবডি কিন্তু বাচ্চা মায়ের শরীর থেকে নিয়ে নিছে। তার মানে একটা ছোট বাচ্চা যে এখনো জীবাণু দেখে নাই চোখে, সেও কি বলে, ই পেয়ে গেছে, সেটার এগেনস্টে সে অলরেডি ডোজ পেয়ে গেছে। এটা হলো সুবিধা। তারপর হচ্ছে ইমিউনোগ্লোবিন এ, মায়ের শরীর থেকে আসে ল্যাকটেশনের সময়। আমরা জানি যে সিক্রেটরি ইমিউনোগ্লোবিন, ইমিউনোগ্লোবিন এ, এবং এগুলো আমরা প্রত্যেকটাই ইমিউনোগ্লোবিনের আলাদা ক্লাস করবো, তখন দেখবো যে কেন আপনাকে অন্যান্য ক্লাসে শুধু পড়াবে যে এইটার কাজ কি, এটার কাজ কি, ইমিউনোগ্লোবিন এর কাজ কি, জির কাজ কি, কমপ্লেন্ট ফিক্সেশন করে কোনটা, এইসব কিন্তু চেষ্টা করবো আমি এভরি ডিটেলসে পড়ানোর, কাজটা কি নয়
কেন এইটা ও করে, এইসব করার চেষ্টা করবো আর কি। তারপর হচ্ছে এগুলো আর না বলি, সময় নষ্ট না করি, তাহলে অ্যাডভান্টেজ আমরা জানি এগুলো। আর প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনিটি কি? প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে যখন আমার দুইটাই দেওয়া হচ্ছে, যেমন ধরা যাক কাউকে কুকুর কামড়াইছে, একেবারে সারাবারা করে ফেলছে, তো ওকে তো র্যাবিসের ভ্যাকসিন দিবই, মানে লং টাইম যাতে প্রোটেকশন পায়। কিন্তু ওর তো এখন ইমিডিয়েটলি একটা ই লাগবে, মানে প্রোটেকশন, সেই জন্য আমরা ইমিউনোগ্লোবুলিনও দেবো। বা টিটেনাসের জন্য কেটে টেটে গেছে খুব খারাপ অবস্থায়, ভ্যাকসিনও দিতেছি আবার ইমিউনোগ্লোবুলিনও দিচ্ছি। এগুলো হচ্ছে প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনাইজেশন। তো এখানে, আচ্ছা থাক, এটা প্রোফাইলাক্সিস আমরা এটা পরে পড়বো। এই যে ইমিউনোজেনেসিটি যেটা আমরা বলতে চাচ্ছিলাম, এই যে ইমিউনোজেনেসিটি, এটা হচ্ছে, এটা আমরা মানে কিভাবে পাবো আর কি, বা কিভাবে করবো আমরা। সরি, এই যে, একটা মিনিট একটু, হ্যাঁ দেখি। হ্যাঁ, হ্যাঁ শুনতেছি, হ্যাঁ বলো আপনারা। হ্যাঁ দ্রুত করো, আমি কি ক্লাসে আছি। আচ্ছা ঠিক আছে। তো আমরা বুঝছিলাম যে ইমিউনোজেনেসিটি কিভাবে মানে মানে ঠিক হয় যে কার, কে কতটুকু, কোন সাবস্টেন্স কতটুকু ইমিউনোজেনিক হবে, কে বেশি কে কম হবে, এসব ঠিক হয় কিভাবে। তো এটা আমরা ঠিক করি কিভাবে, সেটা হচ্ছে যে এই আমার সাবস্টেন্সটা ফরেননেসের উপর, মানে হচ্ছে সাবস্টেন্সটা ফরেন হইতে হবে। আমরা জানি যে আমাদের শরীরে অ্যান্টিজেন আছে, আবার বাইরেও অ্যান্টিজেন আছে। তো আমার এটা সেলফ অ্যান্টিজেন হলে হবে না, ফরেন সাবস্টেন্স হওয়া লাগবে। এটা বলার মতো কিছু নাই। মলিকুলার সাইজ এটা গুরুত্বপূর্ণ জিনিস। যে যে জিনিসটা মলিকুলার সাইজ আমরা একটু আগেও বলেছি বেশি হবে, বিশেষ করে 100,000-এর উপরে, তো তার হচ্ছে ইমিউনোজেনিসিটি বেশি হবে। 100,000 মানে আসলে এটার একক হচ্ছে ডালটন, মানে 100,000 ডালটনের বেশি হবে যায়। তো এবং এখানে একটা হাইলাইট করেছি আমরা, দেন প্রোটিন, সাধারণত প্রোটিন গুলো বেশি ইমিউনোজেনিক এবং হাই মলিকুলার ওয়েট, যাদের মলিকুলার ওয়েট বেশি, তাহলে প্রোটিন, কার্বোহাইড্রেটের চেয়ে প্রোটিন বেশি ইমিউনোজেনিক। তারপর কেমিক্যাল স্ট্রাকচার কমপ্লেক্সিটি, হ্যাঁ কেমিক্যালি কমপ্লেক্স হইতে হবে, যত বেশি কমপ্লেক্স হবে তত বেশি সেটা ইমিউনোজেনিক হবে। ধরা যাক একটা হোমোপলিমার, হ্যাঁ একটাই অ্যামাইনো অ্যাসিড, ধরা যাক একটা অ্যামাইনো অ্যাসিডের ট্রিপটিনের 30টা চেইন, 30টা ট্রিপটিন মিলে একটা চেইন হয়েছে, হচ্ছে যদি 3টা অ্যামাইনো অ্যাসিড মিলে একটা প্রোটিন তৈরি হয়, তাহলে সেটা বেশি ইমিউনোজেনিক হবে। তাহলে হোমোপলিমার চেয়ে হেটারোপলিমার বেশি ইমিউনোজেনিক হবে। তারপর হচ্ছে ডিটারমিনেন্ট বা এপিটোপ। এপিটোপ, এখানে এখানে আমরা একটা কথা লিখেছি মাল্টিভ্যালেন্ট বা ইউনিভ্যালেন্ট, মানে হচ্ছে ধরা যাক এটা আমার একটা এন্টিজেন। তো এন্টিজেনের, পুরো এন্টিজেনের সবটা পার্ট আসলে ইমিউনোজেনিক না, বা পুরো এন্টিজেনের সবটা অ্যান্টিবডি বা এই যে বিসেল রিসেপ্টর বা টিসেল রিসেপ্টর চিনে না। ধরা যাক এটা একটা এন্টিজেন, ওর ধরলাম এরকম কিছু পার্ট আছে, এগুলো ধরলাম এপিটোপ। হম, এগুলো ধরলাম এপিটোপ। এবারে ডিফারেন্ট এমন না যে সব এপিটোপ একই স্ট্রাকচারের, তা না। এপিটোপ গুলো খুব ছোট ছোট পার্ট, ছোট ছোট অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স, কিন্তু এরকম অনেক ধরনের এপিটোপ আছে একটা এন্টিজেনে। তাহলে এই যে আমি ছবিটা আঁকলাম, এটা কি ধরনের এন্টিজেন? এই যে মানে মাল্টিভ্যালেন্ট না ইউনিভ্যালেন্ট? দেখতেই পারতেছি যে অনেকগুলো হাত। ভ্যালেন্সি মানে যোজ্যতা, ওখান থেকে আসছে, যেমন আমরা কেমিস্ট্রিতে পড়তাম ডাইভ্যালেন্ট, ফেরাস ফেরিক এরকম। তাহলে এটা মাল্টিভ্যালেন্ট, অনেকগুলো ভ্যালেন্সি, মানে অনেকগুলো হচ্ছে হাত যার সাথে অ্যান্টিবডি বাইন্ড করতে পারবে বা অ্যান্টিবডি যাকে চিনতে পারবে, এটা মাল্টিভ্যালেন্ট। আর ইউনিভ্যালেন্ট কি? ধরলাম আমার এটা একটা অ্যান্টিজেন, ওর একটা এই জায়গা একটা জিনিসই আছে চেনার মধ্যে যার সাথে অ্যান্টিবডি বাইন্ড করবে, এটা হচ্ছে ইউনিভ্যালেন্ট। আমরা কি বলেছিলাম, হ্যাপটেন না একটা ইউনিভ্যালেন্ট? হ্যাপটেন খুব ছোট্ট, ওর একটাই এপিটোপ, এই জন্য হচ্ছে ইউনিভ্যালেন্ট। একে তো ছোট্ট, এক তারপরে ইউনিভ্যালেন্ট, এবং হচ্ছে কার্বোহাইড্রেট ইয়াস পলিস্যাকারাইড, মানে হচ্ছে না কি বলে, প্রোটিন না। এইসব কারণেই হ্যাপটেন আসলে ইমিউনোজেনিক না, মানে কোনো বৈশিষ্ট্যই নাই, অনেকগুলো নেগেটিভ ক্রাইটেরিয়া থাকে। আর কি ডোজ রুট এবং টাইমিং অফ অ্যান্টিজেন অ্যাডমিনিস্ট্রেশন, মানে এটা তো সহজ কথা, যে অ্যান্টিজেন কতটুকু আমার শরীরে ঢুকছে তার উপর ডিপেন্ড করবে যে আমার ইমিউনোজেনিসিটি কেমন হবে, কোন রুটে ঢুকছে, আমার লাংস দিয়ে ঢুকছে নাকি আমার স্কিনে কন্ট্যাক্ট হয়েছে,
এবং টাইমিং, এইসবের উপর ডিপেন্ড করে কতক্ষণ ধরে। তারপর হচ্ছে জেনেটিক কনস্টিটিউশন অফ হোস্ট, এটা এইচএল এ আমরা আলাদা লেকচার করব, মানে এমএসসি বা এইচএল এ নিয়ে। আর এডজুভেন্ট, এডজুভেন্ট হচ্ছে এই হ্যাপটেনের সাথে যেমন আমরা বলছিলাম যে প্রোটিন বাইন্ড করে, এরকম কোভ্যালেন্টলি না কিন্তু সাথে থাকে, এই জন্য হচ্ছে এটার নাম অ্যাডজুভেন্ট। তো সে অ্যাডজুভেন্ট নিয়ে আমরা কিছু কথা লিখেছি, আপনারা জাস্ট পড়ে নেবেন আর কি, আমার মনে হয় পড়লে পারবেন, এটা নিয়ে এত কথা বলবো না। এটা কি জিনিস এবং কি বৈশিষ্ট্য এটা আমরা বলেছি, হ্যাঁ। যার আগ্রহ আছে সে তিনি পড়ে নেবেন আর কি। তারপর এপিটোপ, এপিটোপ আমরা কথা বললাম যে কখন ইউনিভ্যালেন্ট কখন মাল্টিভ্যালেন্ট আমরা বলেছি। এবং এইখানে দেখেন যে এপিটোপ বা এই ডিটারমিনেন্ট গুলা মোটামুটি 5 অ্যামাইনো অ্যাসিড বা সুগার ইন সাইজ, মানে খুব ছোট। মানে এন্টিজেনটা বড় হইলেও, মানে এন্টিজেন যদি অনেক বড় হয় কিন্তু এপিটোপ গুলো খুব ছোট, হ্যাঁ। এপিটোপ গুলো ছোট এবং অনেক ধরনের এপিটোপ যেমন থাকবে সেটার নাম হচ্ছে মাল্টিভ্যালেন্ট। এই মোস্ট এন্টিজেন্স হ্যাভ মেনি ডিটারমিনেন্টস, মানে তারা হচ্ছে মাল্টিভ্যালেন্ট। তো এপিটোপ মনে হয় বোঝা হয়ে গেছে। এখন এই যে হ্যাপটেন, হ্যাপটেন কিভাবে আসলে কাজ করে, এই ফিগারটা আমরা ধরে নিচ্ছি এখানে যারা আছেন তারা মোটামুটি জানেন যে কিভাবে বিসেল কাজ করে। না হলেও আমরা পরবর্তীতে যখন লেকচার করবো তখন ডিটেলসে বলবো, এখন এটা নিয়ে ডিটেলস বলতে পারবো না, এখন শুধু দেখাবো যে হ্যাপটেন কিভাবে কাজ করে। এটা যেহেতু ওভারভিউ, এই যেটা আমরা বিসেল, বিসেলে দেখেন একটা রিসেপ্টর আছে, এই যে আইজিএম লেখা, বিসেলের ভিতরে রিসেপ্টর আছে আইজিএম, ইমিউনোগ্লোবুলিন এম। বি সেলের ভিতরে ইমিউনোগ্লোবিন এম রিসেপ্টর কেন বা কি সেগুলো আমরা পরে বলবো, সমস্যা নাই, এখন আপনাকে জেনে রাখেন যে বি সেলের একটা রিসেপ্টর আছে যেটার নাম হচ্ছে বিসিআর। সংক্ষেপে বলি বিসিআর, মানে বি সেল রিসেপ্টর। আর টি সেলে থাকে কি টিসিআর, টি সেল রিসেপ্টর, টিসিআর। তো এই যে আইজিএমটা হচ্ছে বিসিআর, বি সেল রিসেপ্টর। তো হ্যাপটেন যে মলিকুলটা, ও আমরা কি বলেছিলাম, ইমিউনোজেনিক না কিন্তু এন্টিজেন। তাহলে হ্যাপটেন রিসেপ্টর আছে বিসিআর, হ্যাপটেনের রিসেপ্টর আছে বিসিআর, কিন্তু হ্যাপটেন যেহেতু প্রোটিন না। আর এই যে টিসিআর যেটা টি সেল রিসেপ্টর, ওর একটা বৈশিষ্ট্য হচ্ছে ও প্রোটিন ছাড়া কাউকে চিনে না, প্রোটিন ছাড়া কাউকে চিনে না। আর বি সেল রিসেপ্টর কিন্তু এমন না, পার্থক্য আছে। বি সেল রিসেপ্টর কি প্রোটিনকে চিনে ঠিক আছে, অন্যদেরকেও চিনে, কার্বোহাইড্রেট লিপিড এদেরকেও চিনে, এই পার্থক্য আছে। এবং এইটা, এই তথ্যটা আমাদের ভবিষ্যতে গিয়ে কাজে লাগবে। আমরা যখন পড়বো বি সেল অ্যাক্টিভেশন এর দুইটা পাথওয়ে আছে, টি সেল ডিপেন্ডেন্ট, টি সেল ইন্ডিপেন্ডেন্ট, তখন এই তথ্যটা কাজে লাগবে যে বি সেল শুধুমাত্র প্রোটিনে না অন্যদেরকেও চিনে, কিন্তু টি সেল কিন্তু প্রোটিন ছাড়া চিনে না। এই কারণে এই বি সেলে হ্যাপটেন রিসেপ্টর থাকলেও হ্যাপটেন ইমিউনোজেনিসিটি ডেভেলপ করতে পারে না, কারণ বি সেল যে হ্যাপটেনকে প্রেজেন্ট করবে টি সেলের কাছে, টি সেল তো ওকে চিনবে না। এটা একটা কথা। আর যে বৈশিষ্ট্যগুলো বললাম আসলে বললামই। তাহলে হ্যাপটেন করে কি, হ্যাপটেনের সাথে একটা ক্যারিয়ার প্রোটিন যুক্ত হয়, দেন কালারটা দেখেন আলাদা, অরেঞ্জ কালার হ্যাপটেন, আর ক্যারিয়ার প্রোটিনটা হচ্ছে ব্ল্যাক কালার। তাহলে এখানে ইন্টারেস্টিং কিছু জিনিস বোঝা আছে এখানে। দেন এই বি সেলটা আমার এই হ্যাপটেনকে চিনলো, বা বি সেল হুম। হ্যাপটেন আর ক্যারিয়ারকে ইন্টারনালাইজ করলো, সেলের ভিতরে নেবে, নেওয়ার পরে এটাকে ফ্র্যাগমেন্টেশন করবে, মানে কেটে কুচি কুচি করবে। যদি এটা ম্যাক্রোফেজ হইতো, অ্যান্টিজেন প্রেজেন্ট বি সেল আমরা জানি ম্যাক্রোফেজ আছে, বি সেল আছে, তো ম্যাক্রোফেজ হলে হয়তো ফ্যাগোসাইটের ভিতরে নিয়ে কুচকুচি করতো। বিসেল তো আর ফ্যাগোসাইটিক সেল না, বিসেল ওর এন্ডোজোমের ভিতরে নিয়ে লাইসোজোমের সাথে এন্ডো লাইসোজোম ফিউজ করবে, করার পরে এই ক্যারিয়ার প্রোটিনকে ধরেন কুচকুচি করে কাটলো, ছোট ছোট ফ্র্যাগমেন্ট করলো, সেই ফ্র্যাগমেন্ট অফ প্রোটিন সে এই যে এখানে প্রেজেন্ট করলো। বিসেল তার রিসেপ্টর, রিসেপ্টর কি বলে, এই যে এপিটোপস অফ ক্যারিয়ার প্রোটিন বা ফ্র্যাগমেন্ট অফ প্রোটিন, ক্যারিয়ার প্রোটিনটাকে গুঁড়া গুঁড়া করে সেই প্রোটিনের একটা অংশ বিসেল প্রেজেন্ট করলো কার কাছে, টি সেলের কাছে। টি সেল রিসেপ্টর সেটাকে চিনবে। তাহলে আমরা একটু আগে বলেছিলাম বি সেল রিসেপ্টর আর টি সেল রিসেপ্টরের একটা বেসিক পার্থক্য আছে, সেটা কি, টি সেল রিসেপ্টর শুধু প্রোটিনকেই চেনে, এই দেখেন প্রোটিন প্রেজেন্ট করছে, এখন টি সেল রিসেপ্টর এটাকে চিনতেছে। আমরা যদি এটা করি দেখেন, এই যে হেল্পার টি সেলের, টি সেল রিসেপ্টর অরেঞ্জ কালারের যেটা, সে চিনতেছে কাকে, এই যে ক্যারিয়ার প্রোটিনকে, এই যে কালো কালারের, ওর একটা অংশকে চিনতেছে, হ্যাপটেনকে কিন্তু সে চিনে না। তাহলে টি সেল রিসেপ্টর ক্যারিয়ার প্রোটিনকে চেনে, বি সেল রিসেপ্টর প্রোটিন ছাড়া কার্বোহাইড্রেট কেউ চিনে বা লিপিড কেউ চিনে, এটা একটা ভালো কথা। আর কি, আর হচ্ছে টি সেল অতি ভদ্রলোক, মানে টি সেল রিসেপ্টর টিসিআর যেটা, সে হচ্ছে সেই ইংলিশ জেন্টলম্যানদের মতো, মানে সে নিজে খায় না যতক্ষণ পর্যন্ত না তাকে তার সামনে খাবারটা প্রেজেন্ট করা হয় খুব সুন্দরভাবে। সেই প্রেজেন্টেশনটা করা হয় হচ্ছে এমএইচসি দিয়ে, প্রেজেন্টেশনটা করা হয় এমএসসি দিয়ে। কিন্তু বিসেলের এই ঝামেলা নাই, বিসেলের কাছে কাউকে প্রেজেন্ট করতে হয় না, বিসেল নিজেই এমনি চিনতে পারে, এমনি বাইন্ড করতে পারে।
তাহলে এমএইচসি দিয়ে প্রেজেন্ট করতে হয়, তাহলে বি সেল এমএইচসি দিয়ে প্রেজেন্ট করতেছে এমএইচসি টু, 248, কি বলে 4 1, CD4 CD8 এগুলো আমরা বলবো পরে। টি হেল্পার সেলের কাছে প্রেজেন্ট করলো, সেই টি সেল রিসেপ্টর কি বললাম, ইংলিশ জেন্টলম্যান, যার কাছে প্রেজেন্ট করতে হয়, তাছাড়া সে রিসিভ করে না। কি প্রেজেন্টটা করলো এমএইচসি 2 দিয়ে, বুঝছেন? এখন ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমি বলতেছিলাম, দেখেন এই বি সেল চিনলো কাকে, হ্যাপটেনকে। বি সেল প্রেজেন্ট করলো কাকে, ফ্র্যাগমেন্ট অফ ক্যারিয়ার প্রোটিন বা ক্যারিয়ার প্রোটিন এপিটপকে। তাহলে টি সেল বাইন্ড করলো কার সাথে, ক্যারিয়ার প্রোটিনের সাথে। তারপর টি সেল বি সেলকে তখন স্টিমুলেট করলো কি দিয়ে, ইন্টারলিউকিন 4 আর 5 দিয়ে। ইন্টারলিউকিন 4 এবং 5 হচ্ছে বি সেল গ্রোথ এবং ডিফারেন্সিয়েশন ফ্যাক্টর। বি সেলের গ্রোথ ঘটায়, প্রলিফারেশন ঘটায়, এবং বি সেলকে প্লাজমা সেলে ডিফারেন্সিয়েট করে, প্লাজমা সেল তৈরি করে, প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি তৈরি করে। এগুলো সহজ কথা। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা দেখেন, যে বি সেল চিনল হ্যাপটেনকে, টি সেল চিনল ক্যারিয়ার প্রোটিনকে। তারপরে টি সেল স্টিমুলেট করলো, বি সেল অ্যান্টিবডি তৈরি করলো কার বিরুদ্ধে, ক্যারিয়ার প্রোটিনের বিরুদ্ধে না, হ্যাপটেনের বিরুদ্ধে। দুইজন দুইটা জিনিস চিনছে, বি সেল চিনছে হ্যাপটেনকে, টি সেল চিনছে ক্যারিয়ার প্রোটিনকে। টি সেল কিন্তু হ্যাপটেনকে চিনে নাই, তারপরে কিন্তু হ্যাপটেনের অ্যাগেনস্ট অ্যান্টিবডি তৈরি হলো। এই জিনিসটার নাম হচ্ছে লিঙ্ক রিকগনিশন। লিঙ্ক রিকগনিশন মানে এই রিকগনিশনটা হচ্ছে লিঙ্কড। মানে বি সেল চিনছে হ্যাপটেনকে, সমস্যা নাই, বি সেল প্রেজেন্ট কিন্তু আবার হ্যাপটেন করে নাই, করছে হচ্ছে ক্যারিয়ার প্রোটিনকে। টি সেল আবার স্টিমুলেট করছে, তখন বি সেল আবার ইমিউনোগ্লোবিন তৈরি করছে হ্যাপটেনের বিরুদ্ধে। এটা হচ্ছে লিঙ্ক রিকগনিশন। এই লিঙ্কটা না হলে ঝামেলা। আচ্ছা, তো হ্যাপটনের কথা মনে হয় একদম বুঝলাম, কেউ না বুঝলে বলেন, আমি একটু থেমে আবার বলবো। তো হ্যাপটনের বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে। তো ওই একটু আগে যে কথা বললাম, একটা কথা বলছিলাম যে বিসেল রিসেপ্টর তার কাছে প্রেজেন্ট করতে হয় না। দেখেন হ্যাপটেন্স আর নট পলিপেপটাইড, এটা আমি বলেছি যে পেপটাইড সে না। আর শুধুমাত্র পেপটাইডটাকেই অনলি পেপটাইড হচ্ছে এই যে টি সেলটা চেনে। এই জন্য টি সেল পেপটাইড ছাড়া ওই মানে কাজ করে না। আর হ্যাপটেন হচ্ছে ইউনিভ্যালেন্ট, এটা আমরা বলেছি এই কথাটা। এবং হ্যাপটেন এই কারণেই বি সেলকে অ্যাক্টিভেট করতে পারে না। তাহলে আমরা বললাম কিন্তু বি সেলের রিসেপ্টর কিন্তু শুধু প্রোটিন না, প্রোটিন ছাড়াও অ্যাক্টিভেট হয়। তো হ্যাপটেনও তো প্রোটিন নয়। তো হ্যাপটেন তাহলে কেন অ্যাক্টিভেট করতে পারলো না, কারণ ইউনিভ্যালেন্ট। তাহলে প্রোটিন যদি এমন হয় যে হ্যাপটেন একটা ধরা যাক কার্বোহাইড্রেট যদি এমন হয় যে সে মাল্টিভ্যালেন্ট, সে কি বি সেলকে অ্যাক্টিভেট করতে পারবে? হ্যাঁ, পারবে। এটাই এখান থেকে বলতে চাচ্ছিলাম আমি কথাটা। তখন যে বললাম যে বি সেল প্রোটিন ছাড়াও চিনে, ধরেন কার্বোহাইড্রেট আসছে তাকেও চিনছে বিসেল, কিন্তু সেই কার্বোহাইড্রেটটা ইউনিভ্যালেন্ট হলে হচ্ছে না, সেটা যদি মাল্টিভ্যালেন্ট হয় তখন বিসেলকে অ্যাক্টিভেট করতে পারবে। এটা হলো মানে টি সেল ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভেশন বিসেলের। কারণ হচ্ছে কি, একটু আগে যারা দেখলাম সেটা দেখেন যে টি সেলের হেল্প নিয়ে বিসেল অ্যাক্টিভ হয়েছে। এটা হলো টি সেল ডিপেন্ডেন্ট। আর ওই শুধুমাত্র যদি একটা কার্বোহাইড্রেট আসে পলিভ্যালেন্ট বা মাল্টিভ্যালেন্ট, সে বিসেলকে অ্যাক্টিভেট করবে টি সেলের হেল্প ছাড়াই। এটার নাম হচ্ছে টি সেল ইন্ডিপেন্ডেন্ট বি সেল অ্যাক্টিভেশন। এগুলো আমরা পরবর্তীতে গিয়ে আলোচনা করব। এত আপসেট হওয়ার কিছু নাই, এখন না বুঝলেও সমস্যা নাই, এখন শুধু শুনে যান আর কি, যে হ্যাঁ ঠিক আছে। তো ইউনিটিতে ঢুকবো আমরা এখন। এই ছবি আর ব্যাখ্যা করার কিছু নাই, আমরা মানে সবাই ছবিটা জানি। এখন ওই যে যেটা বললাম, তখন ফার্স্ট লাইন অফ ডিফেন্স কি আমাদের, তাহলে ফিজিক্যাল ব্যারিয়ার। আমাদের স্কিন এবং মিউকাস মেমব্রেন, এগুলো হচ্ছে ব্যারিয়ার। স্কিনের চেয়ে কিন্তু মিউকাস মেমব্রেনের মানে লাইনিং এরিয়াটা বেশি। হ্যাঁ, মানে মিউকাস মেমব্রেন আমাদের এই জিআইটি মিউকাস লাইনিং, রেসপিরেটরি ট্র্যাক্টের, জেনিটরি ট্র্যাক্টের লাইনিং, এই লাইনিং একসাথে করলে প্রায় দুইটা টেবিল মানে দুইটা টেনিস কোর্টের সমান হয়ে যাবে, মানে স্কিনের চেয়ে অনেক বেশি। মানে স্কিন হচ্ছে আমাদের 2 স্কোয়ার মিটার, একটা মানুষের আমাদের নর্মাল অ্যাডাল্টের ধরা যাক 2 স্কোয়ার মিটার সার্ফেস এরিয়া। আর এই যে মিউকাস মেমব্রেনের লাইনিং হচ্ছে প্রায় 400 স্কোয়ার মিটার, তোমার প্রায় কত গুণ, 200 গুণ বেশি। যাই হোক, তো ফার্স্ট লাইন ডিভাইস, সেকেন্ড লাইন ডিভাইস বললাম কি, আমার যে যে পেরেকটা ঢুকলো, ঢোকার পর যে আমার বিভিন্ন সেল টেল গুলো, ওই যে ম্যাক্রোফেজ, এরা যে অ্যাক্টিভ হইলো, এটা সেকেন্ড লাইন ডিফেন্স। আর থার্ড লাইন বললাম কোনটা, যদি অ্যাডাপটিভ ইমিউনিটি আমাদের অ্যাক্টিভ হয়। এই যে ম্যাক্রোফেজ বা এগুলো আসে থেকে, এরা আসে থেকে, এরা আসে হচ্ছে আমাদের বোন ম্যারো থেকে। বোন ম্যারোর যে সেলগুলো, এগুলোকে আমরা বলি স্টেম সেল। স্টেম সেলের বৈশিষ্ট্য
অনেক জায়গাতেই পাবেন এই শব্দটা। স্টেম সেলের বৈশিষ্ট্য হচ্ছে ওরা একটা স্টেম সেল ভাগে দুই ভাগ হয়, যেটাকে আমরা সেলফ রিনিউয়াল ক্যাপাসিটি। মানে এই স্টেম সেল থেকে একটা স্টেম সেল হবে, আর একটা সেল ডিফারেন্সিয়েট হলে কোনো একটা সেল হবে আর কি। এটা হচ্ছে স্টেম সেলের বৈশিষ্ট্য। মানে একটা সেল থেকে নিজের একটা সে রিজার্ভ রেখে দিবে, আর একটা হচ্ছে মানে নিজের পপুলেশন মেনটেন করবে, সেই জন্য নিজের জন্য একটা রেখে দিবে, আর একটাকে সে ডিফারেন্সিয়েট করতে দেবে, যাও তুমি বি সেল হও বা টি সেল হও বা ম্যাক্রোফেজ নিউট্রোফিল যা খুশি হও, আর একটা নিজের মতো। এটা হলো স্টেম সেলের বৈশিষ্ট্য। এবং এই মাইলয়েড সিরিজ এবং লিম্ফয়েড সিরিজ দুই ধরনের সেল হয়, মানে বোন ম্যারো হেমাটোপয়েটিক স্টেম সেল এইচএসসি, হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে মাইলয়েড সিরিজের সেল হবে, লিম্ফয়েড সিরিজের সেল হবে। এখন দেখেন মাইলয়েড সিরিজের সেল যেটা, সেখান থেকে কিন্তু সব সেল হয়। সেটা কি? ডাব্লিউবিসি যত সেল আছে, যেমন আমাদের নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল, মাস্ট সেল, ইভেন প্লেটলেট যেটা মেগাক্যারিওসাইট এবং রেড ব্লাড সেল, সবই মাইলয়েড সিরিজের সেল থাকে। লিম্ফয়েড সিরিজের সেল থেকে বি সেল, টি সেল বা এই যে এনকে সেল, এগুলো তো এটা ডিটেলস না বলি। এখন ইন্টারেস্টিং, আমরা একটা ব্যাপারে ঢুকি, একটু কনসেন্ট্রেট করতে হবে। এতক্ষণ যদি কনসেন্ট্রেট নাও করে থাকেন, তাহলে এবার একটু কনসেন্ট্রেট করেন। এই কথাগুলো কেউ বলবে না, কারণ ম্যাক্সিমাম জায়গাতেই তো, মানে আমি এই ইউটিউব টিউটিউব বা যেগুলো ভিডিও দেখি সেগুলো তো দেখি, ম্যাক্সিমাম জায়গাতেই কথাবার্তা হচ্ছে যে এটা পরীক্ষা আসবে, এটা পড়ো, এই লাইনটা ইম্পর্টেন্ট। আমরা এই লাইনটা ইম্পর্টেন্ট এটা পড়ার জন্য আসি নাই, আমরা জানতে এসেছি যে কিভাবে এই লাইনগুলো হয়। তাহলে আমরা একটু দেখবো, জাস্ট এই কিছু কথা জেনে দেখি যে আমরা রেড সেল, রেড ব্লাড সেলস, এই সংখ্যাগুলো ইম্পর্টেন্ট না, এগুলো জাস্ট আপনার একটু দেখে নিন যদি কারো আগ্রহ থাকে। আমাদের প্রতি, কি বলা যায়, সেকেন্ডে 2 মিলিয়ন আরবিসি তৈরি হয় আমাদের শরীরে, যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলোকে রিপ্লেস করার জন্য। অনেক বড় নাম্বার। এবং আরবিসি, হিমোগ্লোবিন থাকে কারণে রেড কালার, এবং ডাব্লিউবিসি নাম হচ্ছে হোয়াইট ব্লাড সেল, কিন্তু আসলে এগুলো হোয়াইট না, এগুলোতে হিমোগ্লোবিন থাকে না বলে এগুলো কালারলেস, এই জন্য নাম দেওয়া হয়েছে হোয়াইট, কিন্তু আসলে এগুলো হোয়াইট না, কালারলেস। ম্যাক্রোফেজটা বলে নেই, ম্যাক্রোফেজ তৈরি মনোসাইট থেকে। মনোসাইট ব্লাডে 3 দিন ধরে ঘোরাঘুরি করে, ঘোরাঘুরি করে দেখে যে কোনো দিক দিয়ে একটু ঢোকা যাবে কিনা ইন্টারস্টিশিয়াল স্পেসে, কোনো ব্লাড ভেসেলের লাইনিং এ কোনো ভাস্কুলার পারমিটিভিটি বেড়ে গেছে কিনা, কোনো কোথাও অ্যাডেশন মলিকুল আছে কিনা সেগুলোর সাথে বাইন্ড করে, বা কোথাও থেকে কোনো কেমিক্যাল স্টিমুলাস আসতেছে কিনা, কেমিক্যাল সিগন্যাল আসতেছে কিনা। আসলে মনোসাইটটা ব্লাড ভেসেলস থেকে বের হয়ে ইন্টারস্টিশিয়াল স্পেসে বা টিস্যুতে যাবে, গিয়ে সেখানে সে ম্যাক্রোফেজে কনভার্ট হবে। এই হচ্ছে ম্যাক্রোফেজের ঘটনা। এখন ইনেট ইমিউনিটি ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়েছি, এগুলো আর বলবো না। এগুলো আমার মনে হচ্ছে আপনারা দেখে নিলেই পারবেন, যে এই যে ইনেট ইমিউনিটির আর কি এক্সাম্পল আর কি। ব্যারিয়ার, একই কথা, কোথায় কোথায় ব্যারিয়ার আছে, সেলুলার কম্পোনেন্ট কি কি আছে, এগুলো সব বলেছি আমরা। ন্যাচারাল কিলার সেল, ডেনড্রাইটিক সেল, এটি নিয়ে একটু আলোচনা করব। এখন এই যে আমরা বললাম যে টি সেলের কাছে অ্যান্টিজেন প্রেজেন্ট করতে হয়, তো এই যে প্রেজেন্টেশন বা একটা সেল এরা যে চিনবে, আমরা যে বললাম যে এটা ম্যাক্রোফেজ ঢুকে, এই ছবিটা এত জটিল ছবি, চিন্তা করার কিছু নাই যে এটা এত জটিল কেন, বা এটা জাস্ট বোঝানোর জন্য দেওয়া যে ওর কত কাজ আছে। ধরা যাক এই যে আমরা বললাম যে আমাদের একটা টিস্যুতে মাইক্রো অর্গানিজম ঢুকছে, তো এখানে আমার ম্যাক্রোফেজ আছে। ম্যাক্রোফেজ এই মাইক্রো অর্গানিজমকে চিনতে পারতো, আগে চিনবে তো, তারপর তো সে অ্যাক্টিভিটি শো করবে। ম্যাক্রোফেজ যে চিনবে, বা এই যে ডেনড্রাইটিক সেল যে চিনবে, তো ওর তো চেনার জন্য কিছু রিসেপ্টর লাগবে, এমনি এমনি চিনে না আর কি। এগুলোকে আমরা যদি কমন নাম বলি প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর, আমরা পরে বলবো। PRR, প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর, মানে প্যাটার্নকে যে রিকগনাইজ করতে পারে সেই ধরনের রিসেপ্টর। তাহলে কি প্যাটার্নকে রিকগনাইজ করবে, কার প্যাটার্নকে? সেটা হচ্ছে প্যাম্পার ড্যাম, হ্যাঁ, PAMP, আর হচ্ছে DAMP। প্যাম্প হচ্ছে প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন, ড্যাম্প হচ্ছে ড্যামেজ অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন। তার মানে যে কোনো প্রকার প্যাথোজেন যখন ঢুকবে তার শরীরে কিছু জিনিসপত্র আছে যেগুলো আমরা অ্যান্টিজেন হিসেবে বললাম। তাহলে সেই অ্যান্টিজেন বা এপিটোপ, সেগুলো একটা প্যাটার্ন, তো সেগুলো একটা প্যাটার্ন আছে তো, এবং প্যাথোজেনের তো শরীরে, তাহলে এটা হচ্ছে প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন। আর ড্যামেজ হলে এই ড্যামেজ টিস্যু থেকে কিছু মলিকুল রিলিজ হয়, সেই প্যাটার্নকে চিনতে পারে ওই রিসেপ্টর গুলো। তো এইরকম অনেক ধরনের রিসেপ্টর আছে যেগুলো এই মলিকুলার প্যাটার্ন গুলোকে চিনতে পারে, এই জন্য নাম হচ্ছে প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন, ড্যামেজ অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন। চিনবে কে? এই যে ধরা যাক ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, এরা। তো
চেনার পরে এরা যখন রিকগনাইজ করবে, ইন্টারনালাইজ করবে, করার পরে এগুলোকে ভেঙে চুরে একটা ফ্র্যাগমেন্টকে প্রেজেন্ট করবে। এই হচ্ছে ডিজাইন প্রেজেন্টেশন। তো আমরা এখানে একটা ডেন্ডারিক সেল দেখাইছি যে আসলে কিভাবে কি কোনটা কিভাবে করে এটা। যদি কারো মন চায় পরে দেখে নিবেন এটা। ছবিটা গুরুত্ব না, মানে যখন একা পড়বেন তখন এটা বুঝতে পারেন যে হ্যাঁ ঠিক আছে এই কাজ করে। এন কেসেল আমরা বললাম যে এন কেসেলটা একটু দেখাবো। এন কেসেলের একটা ইন্টারেস্টিং বৈশিষ্ট্য হচ্ছে যে সে এক ধরনের সার্ভেলেন্স করে, ইমিউনো সার্ভেলেন্স বলা যেতে পারে। সে এটা সবসময় সার্ভেলেন্স করে যে কোথায় কোনো ঝামেলা আছে কিনা। মানে সে বডির সেলগুলোতে খেয়াল করে ঠিক আছে কিনা সবকিছু। তো আমরা একটু আগে বলেছিলাম দুটো জিনিস, MHC-1 আর MHC-2, এই দুই ধরনের প্রোটিন আছে, হ্যাঁ। মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, ওর নামের ভিতরেই আছে মেজর, মানে হচ্ছে প্রধান। তার মানে ও ছাড়াও আরো কিছু হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স আছে, ঠিক আছে। তারপর আসে হচ্ছে হিস্টোকম্প্যাটিবিলিটি। নাম কি? হিস্টো মানে টিস্যু, কম্পিটিবিলিটি মানে কম্পেটিবল কিনা, সামঞ্জস্যপূর্ণ কিনা, কমপ্লেক্স। এই কমপ্লেক্সটা তাহলে কি আমাদের টিস্যুর সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটা মেনটেন মানে করার যে মেজর ফ্যাক্টর সে হচ্ছে এই যে এরা। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, যখন আমরা এই যে ট্রান্সপ্লান্ট করি, যে ধরা একজনের কিডনি ট্রান্সপ্লান্ট করব, তখন সার্জনরা মেইনলি দেখে কি এই যে MHC। নামের ভিতর থেকে আমি বুঝতেছি হিস্টো কম্পিটিবিলিটি, মানে হিস্টো মানে ধরা যাক কারো কিডনি, এটা তো টিস্যু। এই টিস্যুটা আমার শরীরে আরেকজনের টিস্যু কম্পিটিবল কিনা সেটা ডিটারমাইন করবে MHC, হিস্টো কম্পিটিবিলিটি কমপ্লেক্স। এটা আমরা ডিটেলস MHC লেকচার পড়বো। তো এখন আমরা এতটুকু শুধু জানলাম যে নাম থেকে এর অনেক কিছু বোঝা গেল, যে কেন এটা ডিটারমাইন করে, কেন নামটা এরকম। এবং এই যে বললাম MHC-1 আর 2, MHC-1 থাকে সব সেলেই বলতে গেলে, সব নিউক্লিয়েটেড সেলে, প্লেটলেটে থাকে, আর বিসিতে থাকে না। তো আর MHC-2 থাকে শুধুমাত্র এন্টিজেন প্রেজেন্টিং সেলে, যেমন ম্যাক্রোফেজ, ডেন্ড্রাইটিক সেল, বি সেল এগুলোতে। তাইলে MHC-1 বললাম সব সেলে থাকে, তাহলে সব সেলে যখন থাকে তার মানে ধরা যাক এটা আমার একটা লিভার সেল, হেপাটোসাইটিস সেল। তো এখানেও MHC-1 আছে, অনেক MHC-1 আছে। তো এই MHC-1 দিয়ে লিভারের তার নিজের যে এন্টিজেন গুলো আছে, এই এন্টিজেন গুলো প্রেজেন্ট হয় সবসময়। মানে একটা হেপাটোসাইট তার নিজের MHC-1 দিয়ে এরকম বাইরে কিছু এন্টিজেন প্রেজেন্ট করছে, যে এই যে এটা দেখো, এটা হচ্ছে, ধরো দেখ, এটা আমার এন্টিজেন, এটা আমার এন্টিজেন, এরকম সবসময় প্রেজেন্ট করে এন্টিজেনকে। তো তাহলে এই এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল এইটা দেখে যে ঠিকঠাক আছে কিনা, ও যে দেখাইতেছে ওর এন্টিজেন গুলো দেখাইতেছে কিনা ঠিকঠাক মতো। যদি দেখে যে ওর এন্টিজেন গুলো ঠিকঠাক মতো দেখাইতেছে না, তাহলে ঝামেলা। অথবা যদি দেখে এই সেলে MHC-1ই নাই, ধরা যাক একটা হেপাটোসাইটে একটা ভাইরাল ইনফেকশন হয়েছে, হওয়ার পরে ভাইরাসটা সেই হেপাটোসাইটের নিউক্লিয়াসের কন্ট্রোল নিয়ে নিছে, নিয়ে নিজের মেশিনারি তৈরি করতেছে, নিজের প্রোটিন তৈরি করতেছে। আর লিভারের সেলের যে নর্মাল প্রোটিন সেগুলো তৈরি হইতেছে না, ধরা যাক MHC প্রোটিন তৈরি হইতেছে না, তাহলে ওই হেপাটোসাইটে MHC এক্সপ্রেস করবে না। তো এনকে সেল দেখবে যে এই হেপাটোসাইটে NH মানে MHC-1 এক্সপ্রেস হয় নাই, তার মানে এই হেপাটোসাইটের ভিতরে কোথাও না কোথাও ঘাপলা আছে। এইটা এনকে সেল বুঝতে পারে। যখন বুঝতে পারে তখন এই সেলকে এনকে সেল মেরে ফেলে। এটাই এতক্ষণ বোঝানোর চেষ্টা করলাম। এনকে সেলের আমরা এই ফিগারটা একটু দেখি এবার। এই যে দেখেন অ্যাক্টিভেটিং রিসেপ্টর এবং ইনহিবিটর রিসেপ্টর আছে। এইখানে দেখেন এই যে সেলফ ক্লাস 1 MHC পেপটাইড, মানে হচ্ছে আমার এই হেপাটোসাইটে নিজের MHC দিয়ে নিজের এন্টিজেনকে সে প্রেজেন্ট করছে। তখন এনকে সেলের ইনহিবিটরি রিসেপ্টর ওটার সাথে বাইন্ড করে বুঝছে যে এর MHC ঠিকঠাক আছে, তাহলে সে ইনহিবিটেড হয়ে বসে আছে এনকে সেল। পরের ছবিতে দেখেন এইখানে MHC নাই, ইনহিবিটরি রিসেপ্টর কারোর সাথে বাইন্ড করতে পারে নাই। তখন অ্যাক্টিভেটিং রিসেপ্টরটা যেটা এখানে ফাঁকা ছিল সেটা এখানে বাইন্ড করে এই সেলটাকে, ভাইরাল ইনফেক্টেড সেলটাকে মেরে ফেলবে, ডিস্ট্রয় করবে। এটি হচ্ছে এনকে সেলের একটা ফাংশন। আর কি ফাংশন হইতে পারে? আর হইতে পারে ADCC, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি। ধরা যাক আমার শরীরে কোনো একটা এন্টিজেন ঢুকছে, এটার সাথে একটা অ্যান্টিবডি বাইন্ড করছে, করার পর এই এনকে সেলে এইটা রিসেপ্টর আছে, এই যে এই ফ্র্যাগমেন্টের রিসেপ্টর আছে, ধরলাম এটা রিসেপ্টর। তাহলে এই জিনিসটার সাথে অ্যান্টিবডি আছে, অ্যান্টিবডি আবার রিসেপ্টর আছে হচ্ছে এনকে সেলে, এনকে সেল বাইন্ড করলো, করার পরে ওই সেলটাকে মেরে ফেলবে। তাহলে এটার নাম হচ্ছে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট, যেহেতু অ্যান্টিবডি
লাগানো ছিল অ্যান্টিজেনের সাথে, সেই অ্যান্টিজেন আবার বাইন্ড করছে এনকে সেলের সাথে। এদের নাম হচ্ছে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোলজিসিটি। তার মানে এটা একটা সেল, তার অ্যান্টিজেনের সাথে বাইন্ড করছে অ্যান্টিবডি, তার সাথে বাইন্ড করছে এনকে সেল, তখন এনকে সেল এটা পারফোরেন্ট এনজাইম রিলিজ করে এই সেলটাকে মেরে ফেলবে। তাহলে হচ্ছে এই যেটা অ্যান্টিবডি, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার এটা সেল, এটাকে মেরে ফেলছে, সাইটোটক্সিসিটি হইলো। আর হতে পারে মিকা, ক্যান্সার সেলে এই প্রোটিনটা আসে, এমএসসি ক্লাস ওয়ান অ্যাসোসিয়েটেড ক্যারিয়ার অ্যান্টিজেন এ, ক্যারিয়ার প্রোটিনে। এটা হচ্ছে নাম জানার দরকার নেই, খালি জানেন মিকা, এমআইসিএ, এমআইসিবি, এরা এই টিউমার সেলে এক্সপ্রেস হতে পারে, তখন এনকে সেল এটাকে দেখা ওটাকে ধ্বংস করে ফেলে। তাহলে এনকে সেলে মোটামুটি আমরা অনেক কিছু জানলাম এখান থেকে। এখন যে বললাম রিসেপ্টর, এই রিসেপ্টর গুলোর কথাই বললাম, যে প্যাম, ড্যাম আর ইয়ার, প্যাম্প এবং ড্যাম্পকে চেনে কে? প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর। তাহলে প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর কার থাকবে? আমার শরীরের ম্যাক্রোফেজ, ডেন্ড্রাইটিক সেল, নিউট্রোফিল এইসবের। আর প্যাম্প তো থাকবে কার? প্যাথোজেনের। ড্যাম থাকবে কার? আমার যে টিস্যু ড্যামেজ হতেছে সেখানে। তাহলে আমাদের যে যে প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর, এগুলোর মেজর ক্লাস হচ্ছে চারটা। মেজর ক্লাস হচ্ছে চারটা, নামগুলো কি? টোল লাইক রিসেপ্টর, শুধু টিএলআর মনে রাখেন, নোড লাইক রিসেপ্টর এনএলআর, সি টাইপ লেকটিন রিসেপ্টর সিএলআর, রিগ লাইক রিসেপ্টর এনএলআর। এখন নোড কি, রিগ কি, এটার ব্যাখ্যা নিচে লেখা আছে, যদি কেউ মন চায় পড়তে পারেন, কিন্তু না হলেও এই চারটা নাম জানলেই চলবে আশা করি। এখন এটার লোকেশন কই? এই লোকেশনটা এই ফিগার থেকে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে ইজি হবে। ফিগার থেকে মনে রাখার চেষ্টা করবেন, এটা একটা সেলের প্লাজমা মেমব্রেন, এটা হচ্ছে আমার সেলের ভিতরে এন্ডোজোম, এটা সাইটোপ্লাজম। তাহলে দেখেন প্লাজমা মেমব্রেনে কি কি আছে? এই যে টিএলআর, আর কি আছে? সিএলআর। তাহলে লোকেশন কি? প্লাজমা মেমব্রেনে টিএলআর সিএলআর, ছবি মাথায় রাখলেই মনে থাকবে। তারপর এন্ডোজোমের ভিতরে দেখেন টিএলআর, তাহলে এন্ডোজোমের ভিতরে টিএলআর। আর সাইটোসেলে দেখেন নোড লাইক রিসেপ্টর, রিগ লাইক রিসেপ্টর, তাহলে মনে থাকবে। এই চিত্র দেখলেই এই লোকেশনটা মাথায় থাকবে, যে কোন রিসেপ্টরটা কোথায় থাকে। তার মানে দেখেন, আমার এন্ডোজোমের ভিতরেও কিন্তু রিসেপ্টর আছে, আমার সাইটোপ্লাজমের ভিতরে রিসেপ্টর আছে। তার মানে একটা, আমরা যদি ধরে নেই যে শুধুমাত্র সেল মেমব্রেন রিসেপ্টর আছে, এটা ঠিক না। একটা অর্গানিজম ভিতরে ঢুকলে সেই অর্গানিজমে দেখেন এই যে নোড লাইক রিসেপ্টরের সাথে বাইন্ড করে তার ফার্দার অ্যাক্টিভিটি শুরু হতে পারে তাকে ডিস্ট্রয় করার জন্য। এখন আসেন অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম। তো অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমের ওভারভিউ দিলে আজকের ক্লাস মোটামুটি শেষ। তো বেশি টেনশন নিন না, বেশিক্ষণ ক্লাস হবে না, কিন্তু এটা একটু জটিল হবে। কারণ হচ্ছে এই কথাগুলো আপনারা আগে মানে বেশি শোনার কথা না আর কি। হয়তো শোনেন নাই, হয়তো আমি বলতেছি না যে আপনারা শোনেন নাই, কিন্তু হয়তো শোনেন নাই এই কথাগুলো, সেজন্য একটু মনোযোগ দেন। অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম আমাদের 99% এনিমেলেই শুধুমাত্র ইনেট ইমিউনিটি দিয়েই ঠিক আছে, ওরা চলে যায়। কিন্তু আমাদের এই ভার্টিব্রেটের একটা এক্সট্রা ইমিউনিটি ইমিউন সিস্টেম হয়, সেটা নাম অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম। কেন নাম এইরকম, এগুলো সব আমরা বলেছি, এগুলো আর বলবো না। ফার্স্ট এটার ধারণা আসে হচ্ছে 1790 সালে, যে অ্যাডাপটিভ ইমিউনিটি বলে কিছু আছে। সেই ধারণাটা কখন আসে? সেই অ্যাডওয়ার্ড জেনার, আমরা সবাই মনে হয় জেনারের নাম জানি না, এই স্মল পক্স ভাইরাসের যে ভ্যাকসিন আবিষ্কার করছেন। তো এই ভদ্রলোক দেখলো যে ওই সময় ইংল্যান্ডে যে পক্স যখন খুব খারাপ অবস্থা, তো যেসব মহিলারা গরুর দুধ দোয়াইতো, তো ওদের ফ্রিকুয়েন্টলি একটা রোগ হতো যেটার নাম কাউপক্স। মানে ওই যে হাতের ভিতরে এরকম ছোট ছোট কালো 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 ওই যে পাস কন্টেনিং জিনিসপত্র থাকতো আর কি, স্মল পক্সে যেমন হয়। তো এবং ওই মহিলাদের কখনো এই আসল পক্স হইতো না আর কি। মানে মানুষের যে স্মল পক্স যেটা, সেটা হইতো না, বা হইলেও এরকম প্রকাশ পাইতো না। তখন সে ভাবলো তাহলে ওদের কোনো ঘটনা আছে কিনা, যে ওরা এইভাবে এটার কারণে কোনোভাবে বেনিফিটেড হচ্ছে কিনা কাউপক্স এর কারণে। তখন সে একটা ডেঞ্জারাস একটা এক্সাম মানে করে, এক্সপেরিমেন্ট করে। এই যে এই বালকটার উপরে, জেমস ফিপস, সে হচ্ছে আসলে রিয়েল হিরো। কারণ কি, সে এটা করতে দিছে তার শরীরে। প্রথমে ওই যে যাদের কাউপক্স হয় যেসব মহিলাদের, সেই মহিলাদের কাউপক্স থেকে পাস নিয়ে শরীরে ইনজেক্ট করছে। তারপর তার শরীরে এরকম হয়েছে, হওয়ার পরে আবার স্মল পক্সের পাস নিয়ে তার শরীরে ইনজেক্ট করছে, দেখার পর দেখে তার কিছু হয় না। তখন বুঝলো যে এরকম কিছু একটা আছে। এইটা হচ্ছে সেই অ্যাডাপটিভ ইমিউনিটির ধারণা, ওখান থেকে শুরু হয়েছে। এবং ল্যাটিন শব্দ ভ্যাক্কা মানে হচ্ছে কাউ, যেহেতু ওখান থেকে ভ্যাকসিনের জিনিসটা ভ্যাকসিনটা আবিষ্কার হয়েছে, সেই জন্য মানে এই ভ্যাকসিনের নামকে আমরা ভ্যাকসিন বলে এই কারণে, ভ্যাক্কা থেকে আসছে, গরু থেকে, কাউ পক্স। তো
এখন তাহলে এটারও দুটো টাইপস আছে, হিউমোরাল আর সেল মেডিয়েটেড। আমরা আগে বলেছিলাম হিউমোরালটা কি দেয়, বি সেল। আমরা কেন লিখেছি বি সেল, কিন্তু না আপনি বলবেন অ্যান্টিবডি, হ্যাঁ বলবেন হচ্ছে অ্যান্টিবডি দেয়, কিন্তু বি সেল লিখে রাখছি যে আলটিমেটলি বি সেল অ্যান্টিবডি তৈরি করে। এবং এই যে অ্যান্টিবডিটা, এটা দেখেন এক্সট্রা সেলুলার অর্গানিজমের বিরুদ্ধে ব্যবহার হয়, এক্সট্রা সেলুলার, কিন্তু যে জিনিসটা সেলের ভিতরে ঢুকে গেছে, অ্যান্টিবডি তো সেলের ভিতরে ঢুকে না। তাহলে সেলের ভিতরে যারা ঢুকছে তাদের বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা নিব, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে টি সেল, সেল মেডিয়েটেড ইমিউনিটি, হ্যাঁ। এখন এই যে বি সেল আর টি সেলের যে কমন ফাংশন গুলো এখানে বলা আছে। বি সেল কি করে, আমরা আগে জানি যে যে একটা মাইক্রোবস, এই যে বি লিম্ফোসাইট, এটাকে চিনছে, প্রেজেন্ট করছে প্লাজমা সেলে, যেগুলো আমরা জানি অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি কি কি করে দেখেন, এই যে ফাংশন লেখা আছে, নিউট্রালাইজেশন অফ মাইক্রোব। ধরেন একটা মাইক্রোব একটা আমাদের শরীরে ঢুকবে বা কোনো জায়গায় কোনো সেলের ভিতরে ঢুকতে গেলে তারও একটা রিসেপ্টর লাগে, সবারই রিসেপ্টর লাগবে যে কোনো কাজ করতে গেলেই। তো ধরেন এটা হেপাটোসাইট, এখানে ঢুকবে সে, ঢুকবে এই রিসেপ্টর দিয়ে, এই রিসেপ্টর আছে তার। এখন এই যে অ্যান্টিবডি তৈরি হলো, সেই অ্যান্টিবডিকে যদি এই রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তাহলে রিসেপ্টরটা ব্লক হয়ে গেল, তাহলে এইভাবে সে অর্গানিজমটাকে নিউট্রালাইজ করলো। তাহলে এটা হচ্ছে নিউট্রালাইজেশন। অ্যান্টিবডির একটা ফাংশন হচ্ছে নিউট্রালাইজেশন, নিউট্রাল করে দিল আছে অর্গানিজম, কিন্তু সে কাজ করতে পারতেছে না, সে বাইন্ড করতে পারতেছে না, ঢুকতে পারতেছে না। অথবা কি করতে পারে, এই যে অর্গানিজমের সাথে অ্যান্টিবডি বাইন্ড করলো, অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ড করলো, আমরা জানি না অ্যান্টিবডি কোড করে, অপসোনাইজেশন করে। এই এই অ্যান্টিজেনকে হয়তো আমাদের ম্যাক্রোফেজ চিনতে ছিল না, কিন্তু এখন অ্যান্টিবডি কোড হওয়ার পরে অ্যান্টিবডি এই এটা রিসেপ্টর তো ম্যাক্রোফেজে আছে, তখন সেটাকে চিনতে পারে, চেনার পর ফ্যাগোসাইটোসিস করে। তাহলে ফ্যাগোসাইটোসিস একটা মানে কাজ অ্যান্টিবডির। আর কি, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, আমরা জানি অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স কমপ্লিমেন্ট পাথওয়েকে অ্যাক্টিভেট করে। কমপ্লিমেন্ট নিয়ে আমরা পড়বো ডিটেলস পরে। তারপর দেখেন হেল্পার টি সেল। টি সেল তিনটা, হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল আর রেগুলেটরি টি সেল। সহজ ভাষায় যদি আমরা বলি হেল্পার টি সেল কি করে, হেল্পার টি সেল হেল্প করে কাকে কাকে হেল্প করে, একটা হচ্ছে সে ম্যাক্রোফেজকে হেল্প করে, একটা হচ্ছে সে সাইটোটক্সিক টি সেলকে হেল্প করে। তাহলে আহ এই যে হেল্পার টি সেল আলটিমেটলি কি করতেছে, অ্যাক্টিভেশন অফ ম্যাক্রোফেজ আমরা জানি, এগুলো আমরা পরবর্তীতে গিয়ে পড়বো। ইন্টারফেরন গামা দিয়ে সে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভ করে। আর কি করে, সেই যে হেল্পার টি সেল ইন্টারলিউকিন 2 রিলিজ করে সে সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করতে পারে। তার নাম হচ্ছে হেল্পার, সে হেল্প করবে, এদিকে ম্যাক্রোফেজকে হেল্প করবে, এদিকে আবার টি সেলকে হেল্প করবে। আর সাইটোটক্সিক টি সেল নামই তো সাইটোটক্সিক, মানে সেল, সাইটো মানে সেল, টক্সিক মানে টক্সিক, মানে সেলের জন্য যে টক্সিক, মানে সেলকে ডিস্ট্রয় করবে, ও কিল করবে। সাইটোটক্সিক টি সেল মেইনলি কিল করে ভাইরাস, ভাইরাল ইনফেক্টেড সেল, টিউমার সেল, এবং এই ট্রান্সপ্লান্টেড যে সেল গুলো আছে, এই তিনটা মনে রাখবেন। আর রেগুলেটরি টি সেল রেগুলেট করবে কি, কাদেরকে রেগুলেট করবে, এই যে টি সেল অ্যাক্টিভ হইলো, ওদের সারা জীবন অ্যাক্টিভ থাকলে তো সমস্যা, তাহলে ওদেরকে একটা কন্ট্রোল করে, চেক অ্যান্ড ব্যালেন্স, মানে কন্ট্রোল করবে যে ঠিক আছে তোমরা অ্যাক্টিভ হয়েছো, তোমাদের কাজ অনেক হয়েছে, এখন থামো। তো বি সেল অ্যাক্টিভেশনে আমরা একটা ফিগার দেখাইছি এখানে, সেটা হচ্ছে বি সেল কিভাবে অ্যাক্টিভ হয়, এটা নিয়ে আমরা বলবো, কিন্তু এই ফিগারটা একটু দেখে রাখলে সুবিধা হয়। ফিগারটা দেখা যাচ্ছে নিশ্চয়ই, এই দেখেন একটা মাইক্রোব আসছে, বা আচ্ছা এই পাশেও আছে, তাহলে এখান থেকে দেখাই। বি সেল অ্যাক্টিভেশন হচ্ছে এই যে একটা মাইক্রোব, হ্যাঁ, একটা অ্যান্টিজেন ঢুকলো আমাদের শরীরে, বি সেল সেই অ্যান্টিজেনটাকে প্রেজেন্ট করে টি সেলের কাছে, আমরা দেখেছি আগেও, টি সেলের কাছে প্রেজেন্ট করলো, হেল্পার টি সেলের কাছে। তাহলে টি সেল আবার বি সেলকে অ্যাক্টিভ করলো, আলটিমেটলি বি সেল প্রলিফারেশন হয়, এটা আমরা ডিটেলস বলবো একটু, মানে ব্রিফলি বলবো আর কি। তখন বি সেল অ্যান্টিবডি প্রোডাকশন করে, সেই অ্যান্টিবডি আমরা একটু আগে দেখেছি ফ্যাগোসাইটোসিস হেল্প করতে পারে, নিউট্রালাইজেশন করতে পারে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করতে পারে। তাহলে এটা আমরা জানি। আরেকটা জিনিস দেখেন এখানে লেখা আছে অ্যাফিনিটি ম্যাচুরেশন, যেটা বললাম যে আপনারা কম শুনে থাকবেন, সেটা হচ্ছে এই কথাগুলো, এই যে অ্যাফিনিটি ম্যাচুরেশন, তারপর সোমাটিক হাইপার মিউটেশন, তারপর হচ্ছে আইসোটাইপ সুইচিং। এটা, এই কথাগুলো একটু কম শুনে থাকতে পারেন, সেই জন্য বললাম আর কি। এই জিনিসগুলো কি আমরা বলবো, তার আগে এই যে অ্যান্টিবডি তৈরি হলো, এটা একটু স্ট্রাকচারটা আমাদের দেখে নেওয়া জরুরি। তাহলে অ্যান্টিবডি, আমরা সবাই সাধারণত এরকম একটা অ্যান্টিবডি এঁকে আসছি সারা জীবন, তাই তো, এটা আসলে অ্যান্টিবডির চেহারা। তাহলে অ্যান্টিবডির এটা কি চেইন, হেভি চেইন, হ্যাঁ,
কেউ একটু রেসপন্স করলে ভালো হয়। আর এটা হচ্ছে লাইট চেইন, মানে হেভি চেইন, লাইট চেইন। এবং এই যে হেভি চেইন লাইট চেইন এর কি আছে, কনস্ট্যান্ট রিজন আছে, মানে ধ্রুব, এটা চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট রিজন। একেবারে লাইট চেইনেরও কনস্ট্যান্ট রিজন আছে, আর ভেরিয়েবল রিজন আছে। তাহলে এটা হচ্ছে ভেরিয়েবল রিজন, হ্যাঁ, এই পিঙ্ক কালার এটা হচ্ছে ভেরিয়েবল রিজন। তার মানে এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের হেভি চেইন দুইটা, এই দুটো লাইট চেইন। দেখেন এই যে ভি লেখা আছে, এটা ভেরিয়েবল রিজন, সি লেখা কনস্ট্যান্ট রিজন। এদিকে ভি লেখা, এটা ভেরিয়েবল রিজন, এটা হচ্ছে কনস্ট্যান্ট রিজন। একইভাবে ভেরিয়েবল, কনস্ট্যান্ট, ভেরিয়েবল, আর পুরোটা হচ্ছে কনস্ট্যান্ট রিজন। তাহলে এইটা হচ্ছে এফ এবি পোর্শন, মানে এই পোর্শনটা এ বি, মানে কি অ্যান্টিজেন বাইন্ডিং পোর্শন, এফ এ বি। এই ফ্র্যাগমেন্টটা অ্যান্টিজেন বাইন্ডিং এর পোর্শন। আর এফ সি রিজন, সি আসছে মেনলি কমপ্লিমেন্ট থেকে, দেখ অন্য অনেক কিছু বাইন্ড করে। তাহলে হচ্ছে এফ সি রিজন আর এফ বি রিজন। তাহলে এফ বি এই রিজনটার সাথে বাইন্ড করবে কি, অ্যান্টিজেন। হ্যাঁ, এই রিজনটার সাথে বাইন্ড করবে অ্যান্টিজেন। তাহলে এখন আমরা এখানে যেটা বলবো সেটা হচ্ছে, আচ্ছা আমরা সিরিয়ালি আগাই, এখনই না বলে সিরিয়ালি বলি। তাহলে একটু দেখেন তো, এই যে এপিপি পোর্শন যেটা, যেটা স্পেসিফিক অ্যান্টিজেনকে চিনবে। এপিপি পোর্শনটা কি বললাম, স্পেসিফিক অ্যান্টিজেনকে চিনবে। এই কথাটা কেন গুরুত্ব দিতেছি, যে আমার এই যে অ্যান্টিজেন, অ্যান্টিবডি, সে যে একটা অ্যান্টিজেনকে চিনবে, এটা স্পেসিফিক অ্যান্টিজেন। মানে এই অ্যান্টিবডি যেটা আমি এঁকেছি, এই অ্যান্টিবডিটা ওই অ্যান্টিজেন ছাড়া, ধরা যাক আরেকটা অ্যান্টিজেন আছে এইরকম, আরেকটা অ্যান্টিজেন এইরকম, তাহলে এই একটাকেও সে চিনবে না। আর যদি আমি সিম্পলিফাইড করি ছবিটা, ধরা যাক এটা আমার, তাহলে এখানে ধরা যাক এই অ্যান্টিজেনটাকে সে চিনে, তাহলে এই অ্যান্টিজেনটাকে চিনে, কিন্তু এই জিনিসটা এটাকে চিনবে না, এটাকে চিনবে না, এটাকে চিনবে না, এরকম অ্যান্টিজেনকে চিনবে না। তাহলে শুধু ওই স্পেসিফিক অ্যান্টিজেনকে চিনবে। যদি তাই হয়, তো আমাদের এই এনভায়রনমেন্টে অ্যান্টিজেনের তো অভাব নাই, মিলিয়নস অফ অ্যান্টিজেন, তাই তো, অনেক 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 অ্যান্টিজেন। তাহলে এত অ্যান্টিজেনের জন্য তাহলে এত ডিফারেন্ট ধরনের অ্যান্টিবডি লাগবে। এটা কি বুঝছেন কিনা এই কথাগুলো, এটা একটু আমি সময় নিয়ে বলবো। তাহলে স্পেসিফিক অ্যান্টিজেন এই এপিপির সাথে বাইন্ড করে, স্পেসিফিক অ্যান্টিজেন। তার মানে স্পেসিফিক হইলে, তার মানে ওই অ্যান্টিজেনের জন্য, প্রতিটা আলাদা আলাদা অ্যান্টিজেনের জন্য আলাদা আলাদা অ্যান্টিবডি লাগবে। মানে আমার যদি এনভায়রনমেন্টে 100 অ্যান্টিজেন হয়, তাহলে আমার 100 ধরনের অ্যান্টিবডি লাগবে ওই অ্যান্টিজেনকে বাইন্ড করার জন্য বা চেনার জন্য। এটা ক্লিয়ার কিনা? তার তাহলে আমাদের আসলে কত অ্যান্টিবডি লাগবে, আমাদের নেচারে কত অ্যান্টিজেন আছে, মানে আমাদের ইউনিভার্সে যত অ্যান্টিজেন আছে, মোটামুটি সব অ্যান্টিজেনে আমাদের বি সেল এই অ্যান্টিবডি দিয়ে চিনতে পারে। তাহলে কেমনে সম্ভব? তাহলে এই যে এই কথাটা, যে ইফ উই ওয়ান্ট অ্যান্টিবডিজ টু প্রোটেক্ট আস ফ্রম এভরি পসিবল ইনভেডার্স, হাউ মেনি ডিফারেন্ট অ্যান্টিবডিজ উড উই নিড? এগুলো বলবেন? কোনো অনেক আইডিয়া লাগবে। করবেন? বিল অনেক লাগবে। বিলিয়ন বিল। হ্যাঁ। হ্যাঁ, অনেক লাগবে। তারপরে অনেক বেশি অ্যান্টিজেন, অনেক বেশি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্টিবডি লাগবে। তাহলে অনেক বেশি বিসেলও লাগবে, খালি এই কাজ করা লাগবে। তাহলে এখানে ঘটনাটা তাহলে কি ঘটে, অ্যারাউন্ড 100 মিলিয়ন। 100 মিলিয়ন, মোটামুটি একটা সায়েন্টিস্টরা বের করছে যে 100 মিলিয়ন যদি তোমার ডিফারেন্ট টাইপের অ্যান্টিবডি থাকে তোমার শরীরে, তাহলে তুমি সকল অ্যান্টিজেনের বিরুদ্ধে একটা প্রোটেকশন পাবে, মোটামুটি যা আছে আমাদের, যেগুলো আমরা এক্সপোজ হই। তাহলে এখন এফএপি রিজিয়ন 100 মিলিয়ন অ্যান্টিবডি তৈরি করতে পারবে কখন? যদি যদি এমন হয় যে আমরা দেখলাম না হেভি চেইন আর লাইট চেইন থাকে, যদি এমন হয় যে আমাদের 10,000 ধরনের হেভি চেইন আছে, 10,000 ধরনের লাইট চেইন আছে, ডিফারেন্ট ডিফারেন্ট, তাহলে আমরা মিক্স করে 10,000 × 10,000 আমরা 100 মিলিয়ন অ্যান্টিবডি তৈরি করতে পারবো। আমরা যদি আমাদের এমন হয় যে 10,000 ধরনের হেভি চেইন আছে, আলাদা আলাদা, আলাদা 10,000 ধরনের হেভি চেইন, আলাদা 10,000 ধরনের লাইট চেইন, তাহলে আমরা কম্বিনেশন করে 100 মিলিয়ন অ্যান্টিবডি তৈরি করতে পারবো।
তার মানে কি একটা বি সেলে 10,000 আলাদা ধরনের যদি আমরা প্রোটিন তৈরি করতে, এগুলো তো প্রোটিন নাকি, ইমিউনোগ্লোবিন গুলো প্রোটিন। তো প্রোটিন তৈরি করতে কি লাগে? জিন। ক্রোমোজোমের জিন থেকেই তো প্রোটিন তৈরি হয়। তার মানে আমার এই বি সেলে 10-10-20,000 আলাদা ধরনের জিন লাগবে শুধুমাত্র এই অ্যান্টিবডি তৈরি করতে। তো আমাদের জিন আছেই তো 25,000, 25 থেকে 30,000। বি সেলের যদি 20,000 জিন শুধু ইমিউনোগ্লোবুলিন তৈরি করে, তাহলে বাকি কোনো কাজ নাই, ওরা জিনের কোনো ফাংশন নাই। তা তো হইতে পারে না। হ্যাঁ। তাইলে এখন এটার থেকে উপায় কি? এর থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে সোমাটিক হাইপার অ্যান্টিবডি। মিউটেশন হবে অ্যান্টি। হ্যাঁ, হাইপার মিউটেশন হবে হচ্ছে, হাইপার মিউটেশনটা আসলে একটু পরে হয়। প্যারাটোপে হয়, প্যারাটোপে হয়েছে এটা। তাহলে হাইপার মিউটেশনটা একটু পরে গিয়ে হয়, মানে একেবারে বিসেলের ডেভেলপমেন্টের লাস্টের দিকে হাইপার মিউটেশনটা ডাইভার্সিটি দেয়। কিন্তু মেইন ডাইভার্সিটি হাইপার মিউটেশন দেয় না, হাইপার মিউটেশনটা দেয় মেইনলি অ্যাফিনিটি ম্যাসিলেশন। যা একটু হাইপার মিউটেশন একটা পার্ট, আমি এটাকে নাল এন্ড ভয়েড করতেছি না, এটা একটা পার্ট এই ডাইভার্সিটির। তো তাহলে অ্যান্টিজেনিক ডাইভার্সিটি আছে, অ্যান্টিবডি, ডাইভার্স অ্যান্টিবডি তৈরি হইতেছে কিভাবে সেটা আমরা একটু দেখবো। এই যে এই ভদ্রলোক সুসুমু, সে একটা হাইপোথেসিস দেয় যে এমন হইতে পারে যে আমাদের সব সেলেই তো একই ধরনের জেনেটিক সেটআপ নিয়ে আমরা বড় হই। কারণ আমাদের শুরু হয়েছে থেকে, সেই ভ্রূণ থেকে, জাইগোট থেকে। সেই জাইগোটের সব তো একই কোষ, মানে একই ক্রোমোজোম। সেই ক্রোমোজোমই তো আমাদের শরীরের সব কোষেই। তার মানে সবার তো একই ডিএনএ আছে। তাই বি সেল কেমনে এত অ্যান্টিবডি তৈরি করে? তাহলে হইতে পারে যে সব এই এরা শুরু করছে জীবন একই ডিএনএ দিয়ে, কিন্তু ম্যাচিউর বি সেলে হয়তো ডিএনএ তে কিছু চেঞ্জ হয়। সেই হাইপোথেসিসটা সে পরীক্ষা করে দেখে হ্যাঁ ঘটনা সত্য। ইম্যাচিউর বি সেল এবং ম্যাচিউর বি সেলের ডিএনএ অ্যারেঞ্জমেন্টে চেঞ্জ আছে। এই জিনিসটা আবিষ্কার করে সে নোবেল প্রাইজ পায়। এখন আমরা এই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করব যে এটা কিভাবে হয়। এই যে ধরা যাক, আমরা আগে এই উদাহরণটা দিয়ে নিই, তাহলে এই উদাহরণটা বুঝতে সুবিধা হবে। এই যে বাচ্চাগুলোকে আমরা দেখতেছি, এই বাচ্চার 4 জনের হাতেই সেম টাইপের বই। এখন বাচ্চা মানুষ, ওদেরকে বলা হলো তোমার বইয়ের পাতাগুলো নিজেদের মতো করে সাজাও, বা এমনিতেই বাচ্চারা খেলতেছে বইয়ের পাতা নিয়ে, তখন ওরা করবে কি? সবাই পাতাগুলো ছেঁড়া শুরু করলো, ছিঁড়ে ছিঁড়ে নিজের মতো করে লাগানো শুরু করলো। যদি এমন হয় সবাই নিজের মতো করে, কেউ 1 নাম্বার পেজ সামনে, কারো 1 নাম্বার পেজ 300 নাম্বার পেজের পরে, মানে উল্টা পাল্টা যে যেমন খুশি সাজাইছে, তাহলে 4 জনের কাছে সেম বই, কিন্তু কন্টেন্ট আলাদা। এটা হইতে পারে, কন্টেন্ট আলাদা হবে। তাহলে কত ভেরিয়েশন করা সম্ভব না? একজনের দেখা গেলো 1 থেকে 300 পেজ সবই ঠিক আছে, একজনের দেখা গেলো 1 নাম্বার পেজ, তারপরে 3 নাম্বার পেজ, তারপর সব ঠিক আছে। ওই যে পারমুটেশন কম্বিনেশন, তাহলে তো অনেক করা সম্ভব, অনেক মানে অনেক। তো এই যে ভেরিয়েশনটা হইলো, শুধু তাই না, এই বদমাইশ ছেলেগুলো করছে কি, এই যে পৃষ্ঠা জোড়া লাগাইছে ছেঁড়ার পরে, এর মধ্যে আবার কেউ কেউ 2-1 পেজ হারায় ফেলছে বা ফেলে দিছে, 2টা পেজ ফেলেই দিছে। তাহলে আবার কেউ কেউ করছে কি, নতুন অন্য একটা বইয়ের পাতা ফিরে এনে এর মধ্যে লাগাই দিছে। তাহলে ভেরিয়েশন আরো বাড়বে না? বাড়বে। এই জিনিসটাই হয় হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশনের। ওই যে অ্যান্টিবডি যে আমরা কনস্ট্যান্ট রিজন আর ভেরিয়েবল রিজন করলাম, ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডি নিয়ে আমরা আলাদা লেকচার করব। এখন আপাতত এতটুকু জানি যে এই যে কনস্ট্যান্ট রিজন বা ভেরিয়েবল রিজন করলাম, ভেরিয়েবল নামের ভিতরেই আছে ভেরিয়েবল, মানে ভেরিয়েশন হয়। এই রিজনটা, এই ঘটনাটা ঘটে কিরকম আমরা জানি যে ক্রোমোজোমের ভিতরে জিন আছে, মানে নিউক্লিওটাইড সিকোয়েন্স। তো ধরা যাক যে জিনগুলো আমাদের এই ভেরিয়েবল রিজনটা তৈরি করে, এই যে অ্যান্টিবডির, এটা ধরলাম আমার ভেরিয়েবল রিজন। এইখানে এই যে ভি, ডি, যে এই জিনিসগুলা জিন আছে হচ্ছে এই রিজনটায়। তো ধরা যাক আমার এই জিনের ভিতরে এই 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 ধরা যাক এই 4টা জিনিস, এই 4টা জিন, 4টা জিনই আমার ভি রিজনটা তৈরি করে। এখানকার ভি ডি যেটা বললাম যে প্রোটিনটা, এই 4টা জিনই আমার এই ভি তৈরি করে, ভি প্রোটিন। সোজা হিসাব 4টা জিনিস আমার ভি প্রোটিন তৈরি করে। এগুলোকে আমি সিরিয়ালি নাম দিলাম, V1 V2 V3 V4 এরকম নাম দিলাম। তারপর এই
দুইটা জিনিসে আমার ডি প্রোটিন তৈরি করে, নাম দিলাম D1 D2। এই দুইটা প্রোটিন আমার নাম, দুইটা জিন তৈরি করে জে প্রোটিন, নাম দিলাম J1 J2। এরকম। তো এই যে V1 V2 V3 V4, এরা কিন্তু খুব বেশি ডিফারেন্স না, খুব সামান্য ডিফারেন্স, খুব সামান্য ডিফারেন্স আছে এদের মধ্যে। এই জন্যই আলাদা আলাদা, এমন না যারা সবাই সেম সেম না কিন্তু। দাদা V1 এর সাথে V2 সামান্য পার্থক্য, V3 সামান্য পার্থক্য, এরকম। তাইলে আমার যদি এরকম হয় যে সবগুলোই ভি, মানে মাদার কিন্তু ভি, এরপর 1 2 3 4, তারপর ডি, তারপর জে। এখন যদি কোনো একটা সেল ভির প্রথমটা নেয়, মানে V1 নিল, D1 নিল, J1 নিল, এরপরে যে প্রোটিনটা তৈরি হলো সেটা একরকম দেখতে হবে। আবার কেউ নিল V1 D2 J1, সে আলাদা হবে। কেউ নিল V1 D1 J2, সে আলাদা হবে। কেউ নিল V2 D2 J3 J2, এরকম। মানে এই যে ভেরিয়েশন, মানে যে পাতা চেঞ্জ করলো, কেউ এটা নিল, কেউ ওটা নিল, এই যে পাতা চেঞ্জ করলো, বইয়ের পাতা চেঞ্জ করলো, এটা হচ্ছে সেইটা। এটা হচ্ছে রিকম্বিনেশন বা রিঅ্যারেঞ্জমেন্ট অফ দ্য জিন সেগমেন্টস। এই ঘটনাটা বললাম। তারপর কি বললাম, এই যে এই দুটোকে সে কেটে ফেলে দিছে, এটা নিছে, হ্যাঁ, এখান থেকে D2 কে নিছে, তাহলে V1 আর D2 জয়েন করতে হবে। আবার এখান থেকে ধরলাম J2 নিছে, তাহলে D2 এর সাথে J2 জয়েন করতে হবে। এই যে জয়েনিং এর সময় নতুন করে একটা নিউক্লিওটাইড ইনসার্ট করছে বা ডিলিট করে দিছে, জাংশন করতে করার সময় নতুন সে কোনো কিছু ঢুকাই ফেলছে এবং ডিলিট করছে, এরকম। তাইলে আরো ভেরিয়েশন হবে। এটার নাম হচ্ছে জাংশনাল ডাইভার্সিটি। তাইলে অনেক বেশি ডাইভার্স হবে। এই কারণে আমার এই কম পরিমাণ জেনেটিক ম্যাটেরিয়াল নিয়েও অনেক 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 বেশি ডাইভার্স ইমিউনোগ্লোবিন তৈরি করা যাচ্ছে। যার কারণে এই ইমিউনোগ্লোবিন গুলো দেখতে একই রকম হইলেও, দেখতে একই রকম হইলেও এর ভেরিয়েবল রিজন আলাদা, ভেরিয়েবল রিজন আলাদা। এই কারণেই আমার কোন ইমিউনোগ্লোবিন এই অ্যান্টিজেনকে চিনবে, কোনোটা এই অ্যান্টিজেনকে চিনবে, কোনোটা এই অ্যান্টিজেনকে চিনবে, কোনোটা এই অ্যান্টিজেনকে চিনবে। তাহলে প্রায় আমাদের যত অ্যান্টিজেন্স আছে মোটামুটি সব ধরনের ইমিউনোগ্লোবিনই প্রায় বডিতে তৈরি হয়ে আছে। হয়তো এই ইমিউনোগ্লোবিন গুলো জীবনে তার কাঙ্ক্ষিত অ্যান্টিজেনকে পাবেই না কোনোদিন খুঁজে, কিন্তু শরীরের ভিতর বসে আছে। ঠিক আছে? কোনো কোশ্চেন আছে এখানে? এটা নিয়ে আমরা পরে যখন ই পড়বো অ্যান্টিবডি, তখন আবার এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। কোনো কোশ্চেন আছে কি? এই যে জাংশনাল ডাইভার্সিটি একই কথা বলে ফেলছি এগুলো আমরা। তাইলে এই যে এটা ইমিউনোগ্লোবিন। আচ্ছা, এখানে একটা কথা বলে নেই যে এই যে বি সেলটা এই ঘটনাগুলো ঘটলো, এগুলো কিন্তু ওই সেই জন্মের সময়, মানে ডেভেলপমেন্টের সময় সেই ঘটনাগুলো ঘটায়। ঘটনাগুলো ঘটায় করে কি, এই যে একটা বি সেল সেই ঘটনাগুলো ঘটাইছে তার জিনে 14 নম্বর ক্রোমোজোমে, ঘটনাগুলো ঘটায় সে করছে কি, এই যে অ্যান্টিবডি তৈরি করলো, ইমিউনোগ্লোবিন তৈরি করলো, করার পরে এই ইমিউনোগ্লোবিনটাকে সে সেলের সারফেসে পাঠিয়ে দেয়। সেই সেলের সারফেসে ইমিউনোগ্লোবিনটা এভাবে লেগে থাকে। ক্লাস সুইচিং বা অন্যান্য জিনিসগুলো আমরা পরবর্তীতে করবো। আর এভাবে লেগে থাকে, হ্যাঁ। এইটার নাম কি, ইমিউনোগ্লোবিন এম, বা এটা কি বিসিআর হিসেবে কাজ করে, বিসেল রিসেপ্টর। তাইলে আমি যেটা বলতে চাচ্ছি এখান থেকে, যে এই যে ইমিউনোগ্লোবিন তৈরি করলো বিসিআর, তার মানে বিসেলের যে রিসেপ্টর বিসিআর যেটা অ্যান্টিজেনকে চিনে, সেটা আসলে ইমিউনোগ্লোবুলিন। পার্থক্য কি ইমিউনোগ্লোবিনের সাথে, এই বিসিআর এর সাথে একটা আংটা থাকে যেটা একে সেলের সাথে আটকায় রাখে। আর বি সেল যখন অ্যান্টিবডি তৈরি করে, সেই অ্যান্টিবডি গুলো ওই আংটাটা থাকে না, অ্যাঙ্করটা থাকে না, তখন সে ব্লাডে ঘুরে বেড়ায়। এগুলো পার্থক্য। এই যে সেই হচ্ছে আংটার সুবিধা এটা। এই দেখেন আইজি আলফা, আইজি বিটা, এরা হচ্ছে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি যেটা মানে রিসেপ্টর, আইজিএম যেটা বিসেল রিসেপ্টর, এর সাথে এটা লেগে থাকে। কিন্তু যখন বিসেল অ্যাক্টিভ হয়ে অ্যান্টিবডি প্রোডাকশন করে, তখন আর ওই আংটাটা থাকে না। তাহলে দেখেন এই যে এই অ্যান্টিজেনকে চিনছে, হ্যাঁ। আর পাশেরটা টি সেল রিসেপ্টর। তারপরে দেখবো যদি বলি। আচ্ছা, তাহলে এখন আর একটু কথা বলে নিই আমরা।
হাউ মেনি বি সেলস ডু উই হ্যাভ? আমাদের আসলে বি সেলস কয়টা আছে? প্রায় 3 বিলিয়ন। আমাদের লাগে কয়টা অ্যান্টিজেন বা কয় ধরনের অ্যান্টিবডি? আমরা বললাম না একটু আগে, 100 মিলিয়ন, মানে 10 কোটি। 3 বিলিয়ন মানে 300 কোটি। 300 কোটি সেল আছে, লাগে 10 কোটি অ্যান্টিবডি। তাহলে একটা অ্যান্টিবডি তৈরির জন্য কয়টা সেল থাকবে? মাত্র 30টা করে। 30 10 300। হিসেবটা জানার দরকার নেই, জাস্ট আমি এমনটা বুঝাইলাম যে আমার 3 বিলিয়ন সেলস আছে, তৈরি করতেছে 10 কোটি ডিফারেন্ট অ্যান্টিজেন তৈরি করা লাগবে। তাহলে এক একটা অ্যান্টিবডির ভাগে সেল খুব কম পড়ে। আমার মানে মূল বক্তব্য হচ্ছে এইটা, এটাই বুঝতে চাচ্ছি যে খুব বেশি সেল থাকবে না যে একটা সেম ধরনের অ্যান্টিবডি তৈরি করবে। খুব সামান্য কিছু সেল থাকবে, মানে লাখে একটা। মানে আমার শরীরে যত বি সেল আছে তার মধ্যে ধরা যাক 1 লাখ বি সেলে একটা সেল আছে যে আলাদা, এরকম, যে এই এক ধরনের অ্যান্টিজেন তৈরি করে। এখানে অনেক কিছু বলেছি, যার ইচ্ছা আছে জানার সেই জিনিসটা জেনে নিয়েন। এখন আমি বলবো ক্লোনাল সিলেকশনটা কি। তার আগে আমরা এই আলোচনাটা দেখে আসি। এই যে একটা সেল তৈরির জন্য আমার আসলে বি সেল থাকে হচ্ছে 30টা করে অন অ্যান এভারেজ। মানে 30টা বি সেল আমার শরীরে আছে যারা ধরা যাক একটা অ্যান্টিবডি তৈরি করতেছে, যে অ্যান্টিবডিটা আমার এই অ্যান্টিজেনকে চিনছে। এরকম মোটামুটি 30টা সেল আছে। তারপর এই অ্যান্টিবডিকে চিনবে এরকম মোটামুটি আমার 30টা সেল আছে, বি সেল আছে, যারা এই অ্যান্টিবডি প্রোডাকশন করতে পারে। আবার এই অ্যান্টিবডি প্রোডাকশন করতে পারে, আমি জাস্ট বোঝানোর জন্য আঁকতেছি আর কি, এটা একটা অ্যান্টিবডি। এরকম অ্যান্টিবডি প্রোডাকশন করতে পারে যে এই অ্যান্টিজেনকে চিনবে, সেরকম সেল আছে ধরা যাক 30টা, কারণ খুব বেশি না। তাহলে ধরা যাক এই যে 30টা সেল, এখন আমার শরীরে এই ধরনের একটা অ্যান্টিজেন ঢুকছে। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এটাকে প্রেজেন্ট করছে, ডিটেলসে না গিয়ে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এইটাকে প্রেজেন্ট করছে টি সেলের কাছে বা বি সেলের কাছে, বা বি সেল এটাকে চিনবে ধরা যাক। তাইলে এরকম বি সেল আছে কয়টা? 30টার মতো ধরা যাক। তাহলে এই অ্যান্টিজেনকে বা এই এপিটোপকে, এপিটোপি ধরি আমরা এটাকে, চিনবে এইরকম অ্যান্টিবডি প্রোডাক্টিভ সেল তো আমার শরীরে বেশি নাই, 30টা আছে। তাহলে ওই 30টা সেলই ধরলাম এই অ্যান্টিজেনটাকে চিনলো, চেনার পর তারা অ্যাক্টিভ হলো, অ্যাক্টিভ হয়ে প্রলিফারেশন করলো, তারপর অ্যান্টিবডি প্রোডাকশন প্রোডাকশন যা হয় করলো। তাহলে এই যে সেলগুলা, যে 30টা সেলের কথা আমরা বলতেছি, তাদের ইমিউনোগ্লোবিন রিসেপ্টর বা বিসিআর রিসেপ্টর বা টিসিআর রিসেপ্টর সব একই ধরনের না? একই ধরনের। এই জন্য তো তারা একই ধরনের এপিটোপকে চিনতেছে। তাহলে এই যে একই ধরনের মানে চিনতেছে যে অ্যান্টিজেন গুলোকে, একই ধরনের সেল যাদের এই রিসেপ্টর গুলো আছে, তারা একটা ক্লোন, তাদেরকে একটা ক্লোন বলা হচ্ছে। তার মানে একটা অ্যান্টিজেন ঢুকলে ওই ক্লোন অফ সেল অ্যাক্টিভ হইতেছে। একটা অ্যান্টিজেন ঢুকলে ওই ক্লোন অফ সেল অ্যাক্টিভ হইতেছে। এটার নাম হচ্ছে ক্লোনাল সিলেকশন। এটার নাম হচ্ছে ক্লোনাল সিলেকশন। ওই ক্লোনটা সিলেক্ট হইতেছে অ্যাক্টিভ হওয়ার জন্য এবং প্রলিফারেট হওয়ার জন্য। এটা হচ্ছে ক্লোনাল সিলেকশন। বুঝছেন কি না বুঝলে আবার আবার বলি। কারণ এই আপনারা শুনে থাকবেন পলিক্লোনাল এবং মনোক্লোনাল একটা টার্ম আছে। পলিক্লোনাল এবং মনোক্লোনাল একটা টার্ম আছে। এই যে আমাদের ক্লোনাল সিলেকশন কি, যখন একটা এন্টিজেন ঢুকতেছে শরীরে, যখন একটা এন্টিজেন ঢুকতেছে শরীরে, সিলেক্টিভলি অ্যাক্টিভেটস দ্য অ্যান্টিজেন স্পেসিফিক সেলস, মানে ওই অ্যান্টিজেনের জন্য যে স্পেসিফিক শুধু তারাই অ্যাক্টিভ হইতেছে। এইটার এই কনসেপ্টটা হচ্ছে ক্লোনাল সিলেকশন, মানে ওই ক্লোন অফ সেলস। ক্লোন বলতেছি কাকে? এই যে লিম্ফোসাইটস অফ দ্য সেম স্পেসিফিসিটি, যে সব লিম্ফোসাইটের সেম অ্যান্টিজেনের প্রতি স্পেসিফিক, তারা একটা ক্লোন, ওই ক্লোনটা অ্যাক্টিভ হইতেছে। তো আমরা কেন বললাম যে ক্লোনটা বোঝা কেন জরুরি? যেমন ধরা যাক আমার নিওপ্লাস্টিক কিছু সেল আছে, যেমন মাল্টিপল মাইলোমা, আমরা বলি মনোক্লোনাল অ্যান্টিবডি, মানে একটাই ক্লোন, একটা প্লাজমা সেল নিওপ্লাস্টিক হয়ে গেছে। সেই প্লাজমা সেল থেকে আজকে অনেক অনেক শত শত কোটি কোটি প্লাজমা সেল তৈরি হয়েছে, তারা একই ধরনের অ্যান্টিবডি তৈরি করতেছে। এটা হচ্ছে মনোক্লোনাল। আর আমাদের যে নর্মালি যে আমাদের ইনফেকশন হয় শরীরে,
ওদের কারণে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা হচ্ছে পলিক্লোনাল। কেন পলিক্লোনাল সেটার ব্যাখ্যায় আসি। একটু যাই, এবার ছবি আঁকতে সুবিধা হবে। কেন পলিক্লোনাল? ধরা যাক এইটা আমার একটা এন্টিজেন, আমরা কি বলেছিলাম ম্যাক্সিমাম এন্টিজেন মনোভ্যালেন্ট, এই ইউনিভ্যালেন্ট না মাল্টিভ্যালেন্ট? কে তুমি বলেন তো। মাল্টিভ্যালেন্ট। মাল্টিভ্যালেন্ট তার মানে এই কথাটা, মাল্টিভ্যালেন্ট মানে ধরা যাক এর একটা এপিটোপ আছে, এখানে একটা আলাদা এপিটোপ আছে, তারপর এখানে একটা এপিটোপ আছে, এখানে একটা এপিটোপ আছে, মানে নানা ধরনের নানা এপিটোপ আছে, কিন্তু এন্টিজেন একটাই। তাইলে এই অ্যান্টিজেনকে চিনে, এই অ্যান্টিজেনকে চিনে এইরকম কিছু বিসেল আছে, এই অ্যান্টিজেনকে চিনে এরকম কিছু বিসেল আছে, এই অ্যান্টিজেনকে চিনে এরকম কিছু বিসেল আছে, সো এন্ড সো অন। হুম এইরকম, তাহলে এই ধরনের যে হুম বিসেল গুলো, সেই কোলনটা অ্যাক্টিভ হবে, এই হুম ধরনের বিসেলের কোলন অ্যাক্টিভ হবে, এই ধরনের বিসেল কোলন অ্যাক্টিভ হবে, তাহলে হুম। অনেকগুলো কোলন অ্যাক্টিভ হলো, এই জন্য নাম হচ্ছে পলিক্লোনাল। তো নর্মালি আমাদের পলিক্লোনাল অ্যাক্টিভেশন হয় এই যে যখন অ্যান্টিবডি প্রোডাকশন হয় প্রচুর। বাতাস তো হ্যাঁ, ক্লিয়ার কথা? পলিক্লোনাল মনোক্লোনাল কি ক্লিয়ার হয়েছে? তাহলে এটা একটা মার্ভেলাস স্ট্র্যাটেজি, আমরা যেটা বললাম সেটা আমি দেখে নিন কেন এটা মার্ভেলাস। অ্যান্টিবডি কি করে এই ব্যাখ্যাটা আমরা দিয়েছি, হ্যাঁ। তো আমরা শেষের দিকে চলে আসছি, জাস্ট দ্রুত কিছু জিনিস চলে যাবো তাহলে আমাদের শেষ। এখন দেখেন টি সেল পার্থক্য কি, এই পার্থক্যগুলো আগেই বলছি, প্রথম দিকে কিন্তু আমি ব্যাখ্যা দিয়েছি যে টি সেলেরও এই একই ধরনের মলিকুল থাকে, নাম হচ্ছে টি সেল রিসেপ্টর, আর বি সেলে থাকে বি সেল রিসেপ্টর। ওই যে কনস্ট্যান্ট রিজন এবং ভেরিয়েবল রিজন, ওই যে ভিডি যে রিকম্বিনেশন এবং জাংশনাল ডাইভার্সিটি, ওই যে বলছিলেন যে সোমাটিক হাইপার মিউটেশন, এটা আজকে বলবো না, এটা পরে কোনো ক্লাসে বলবো আর কি। এটা আজকে বললে বেশি হয়ে যাবে, যখন আমরা আস্তে আস্তে আগাবো তখন বলবো আর কি। অ্যাফিনিটি ম্যাচুরেশন কি, সোমাটিক হাইপার মিউটেশন কি, এটা বলবো। তো বি সেল এবং টি সেল, তাহলে টি সেল রিসেপ্টরটা ওই রকম একই জিনিস ভিতরে, এই কারণেই টি সেল এবং বি সেলের এত এন্টিজেনকে চিনতে পারে। কারণ টি সেলেরও তো অনেক এন্টিজেনকে চিনতে হয়, তো টি সেলেরও তো এরকম ডাইভার্সিটি লাগবে, একই মেকানিজমে তৈরি হয়। এই মিক্স অ্যান্ড ম্যাচ একই মেকানিজমে তৈরি হয়, এই জন্য একই রকম ডাইভার্স। এবং এই যে ক্লোনাল সিলেকশন তো বললাম কি জিনিস। তারপর হচ্ছে ডিফারেন্স কি, ডিফারেন্স হচ্ছে বি সেল তৈরি হয় বোন ম্যারোতে, টি সেল তৈরি হয় থাইমাসে। তারপর হচ্ছে টি সেল শুধুমাত্র প্রোটিনকে রিকগনাইজ করে, আগেই বলেছি। বি সেল প্রোটিন ছাড়াও রিকগনাইজ করে, সেটা বলেছি। যদি পলিস্যাকারাইড মাল্টিভ্যালেন্ট হয় তাহলে রিকগনাইজ করবে। এবং বলেছিলাম যে টি সেল হচ্ছে ইংলিশ ভদ্রলোক, যাকে প্রেজেন্ট না করলে সে সে খায় না, মানে প্রপারলি প্রেজেন্ট না করলে, হ্যাঁ। আর বি সেল কি বলছিলাম, যে এক্সপোর্ট করে অ্যান্টিবডিকে, কিন্তু যে অ্যান্টিবডি তার গায়ের সাথে লেগে থাকে তার সাথে একটা অ্যানকর প্রোটিন থাকে, এটা আমি বলেছি। মানে বি সেল যে অ্যান্টিবডি রিলিজ করে এবং বি সেল যে রিসেপ্টর বিসিআর, সেম জিনিস, শুধু অ্যানকর আলাদা। এই যে টি সেল রিসেপ্টর, তাহলে টি সেল রিসেপ্টর একটু দেখা দেই, যে টি সেল রিসেপ্টর বি সেলের মতোই, কিন্তু একটু পার্থক্য কি আছে স্ট্রাকচারে। এই দেখেন, এই যে আলফা বিটা, এখানে আলফা বিটা হচ্ছে যে অ্যাঙ্করটা আর কি। আর টি সেলের এখানে দেখেন আলফা বিটা দুটো সাব ইউনিট আছে, মানে এরকম। টি সেল রিসেপ্টর এরকম আলফা সাব ইউনিট বিটা সাব ইউনিট, কিন্তু ওর সাথে এটা কিন্তু এন্টিজেন প্রেজেন্টিং সেল এই পাশে, আর এই পাশে হলো টি সেল। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এই যে এমএসসি টু দিয়ে এই যে অ্যান্টিজেনকে প্রেজেন্ট করছে। আর এটা টি হেল্পার সেল, টি হেল্পার সেলের এই যে এটা হচ্ছে টিসিআর, টিসিআর দিয়ে সে অ্যান্টিজেনকে চিনবে যে কিনা এমএসসি টু দিয়ে প্রেজেন্ট হচ্ছে। তার মানে এটা এমএসসি টু, এটা হচ্ছে অ্যান্টিজেন, মাঝখানে এটা অ্যান্টিজেন, এটা হচ্ছে টিসিআর। এখন টিসিআর এর সাথে লাগানো থাকে সিডি থ্রি। আমরা জানি এই যে CD4 পজিটিভ সেল হেল্পার টি সেল, CD8 পজিটিভ সেল সাইটোটক্সিক টি সেল, কিন্তু CD3 দুইজনেরই থাকে কমন, মানে CD3 টি সেলের মার্কার। তাহলে CD3 T4 এও থাকবে, সাইটোটক্সিকেও থাকবে, হেল্পারেও থাকবে। তাইলে এই যে এটা হচ্ছে CD3, এগুলো হচ্ছে CD3 প্রোটিন। আর সাথে যেটা চেইন থাকে, এত ডিটেল জানতে হবে না, শুধু জানেন যে টিসিআর এর সাথে CD3ও থাকে। এবং এটা যেহেতু হেল্পার টি সেল, ও থাকবে CD4। তাহলে CD4 এই যে এইভাবে গিয়ে লেগে MHC2 কে সে চিনে, বাইন্ড করে।
আমরা বলি না যে MHC2 দিয়ে প্রেজেন্ট করলে সেটা CD4 চিনবে। CD4 চেনে কেমনে? CD4টা আসলে MHC কে চেনে, এন্টিজেন কে চেনে না কিন্তু। এন্টিজেন কে চিনে টি সেল রিসেপ্টর দিয়ে। আর MHC2 টা ঠিক আছে কিনা সেটা দেখবে CD4। CD4 গিয়ে MHC সাথে লেগে, হ্যাঁ ঠিক আছে, MHC2, তাহলে ঠিক আছে। CD8 গিয়ে লাগবে MHC1 এর সাথে, হ্যাঁ তাহলে ঠিক আছে। আর কিছু টি সেল অ্যাক্টিভেশন, কো স্টিমুলেশন লাগে, এগুলো আমরা পরবর্তীতে যখন আমরা বি সেল টি সেল অ্যাক্টিভেশন করবো তখন আমরা এগুলো দেখব। তাহলে তিন ধরনের মেইনলি টি সেল আছে: কিলার টি সেল, হেল্পার টি সেল, রেগুলেটরি টি সেল। এগুলো ফাংশন আমরা দেখেছি আগে ফিগারে। তারপরেও এখানে একটু বলা আছে এগুলো ফাংশন নিয়ে। আমার মনে হয় এগুলো আমরা পরবর্তীতে যখন পড়বো তখন আরো বলবো। শুধু জেনে রাখেন হেল্পার টি সেল হেল্প করবে কাকে কাকে, এগুলো আমরা বলেছি ফাংশন গুলো। পরবর্তীতে আমরা নিশ্চয়ই ডিটেলস করবো। সার্কোপ্লাজমিক টি সেল, এই তিনটা সেল, এটা নাম অবশ্যই মনে রাখবেন, মুখস্থ করে ফেলবেন, দরকারই নেই। ভাইরাস ইনফেক্টেড সেল, টিউমার সেল, ট্রান্সপ্লান্ট রিজেকশন, এই জায়গায় সার্কোপ্লাজমিক টি সেল কাজ করবে। টি রেগুলেটরি সেল, এটারও কাজ বলেছি। আর CTLA4, এগুলো পরে আমরা বলবো কি জিনিস। বি সেল এবং টি সেলের মধ্যে পার্থক্য, এগুলো আমরা মোটামুটি বলেই ফেলছি। তারপরে একটু বলে ফেলি যদি কোনো কিছু আপনাদের সুবিধা হয়। বি সেল বোন ম্যারো থেকে অ্যারাইজ করে, বোন ম্যারোতেই ডেভেলপ করে গ্রো। আর হচ্ছে টি সেল বোন ম্যারো থেকে থাইমাসে যায়। আচ্ছা, তারপর হচ্ছে লিম্ফ নোড, এগুলো আমরা পরে বলবো। সারফেস রিসেপ্টর দেন, এন্টিজেন রিসেপ্টর আছে বি সেলে। আর এই সরি, সারফেস ইমিউনোগ্লোবুলিন। তারপর হচ্ছে এই যে টি সেলে থাকে না, বি সেলে থাকে, আমরা জানি যে বি সেলে যেটা ওটা ইমিউনোগ্লোবুলিন। তারপর হচ্ছে FC রিসেপ্টর কোথায় থাকে, এগুলো আসলে আমার মনে হয় ছবি দেখা যাচ্ছে সবগুলা, এগুলো আর বলে সময় নষ্ট না করি। FC রিসেপ্টর বি সেলে থাকে, বি সেলে তো ওই জিনিসটাই তো ইমিউনোগ্লোবুলিন, এগুলো মনে হয় বলা লাগবে না। আমার মনে হয় যা বলছি তাতে এগুলো সব ক্লিয়ার হয়েছে। না বুঝলে আমাকে বলবেন, আমি পরে, যারা এনরোল করছেন তারা তো আসেনি। আর এই যে প্রেজেন্টেশনকে আমরা MSc দিয়ে আমরা আলাদা লেকচারই করবো, সুতরাং ওটা নিয়ে আর বলবো না। শুধু জেনে রাখেন যে MSc1 বা MSc2 এটাই হচ্ছে ঠিক করে দেয় যে আমার ট্রান্সপ্লান্টটা থাকবে কি থাকবে না। MSc দিয়ে যদি এন্টিজেন প্রেজেন্ট করে, তার মানে আমাদের ফরেন এন্টিজেন, একটা মানুষের কিডনি যদি আমার শরীরে ঢোকে তাহলে তার সবকিছু আমার ফরেন হিসেবে বিবেচিত হইতে পারে। এবং কেন MSc2 টা ম্যাচ করা এটা জরুরি, এই MSc2 এই যে আমরা রিসেপ্টর গুলো বললাম না, ভেরিয়েবল রিজন, এরকম ওরও এরকম অনেক ঘাপলা আছে আর কি। ওর অনেক চেঞ্জ, মানে ভ্যারাইটি আছে আর কি। এই জন্যই মানুষে মানুষে এত অমিল আর কি MSc-র মধ্যে। তো MSc নেওয়ার পরে ডিটেলস করবো, এটা নিয়ে আর বললাম না। তো আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাকুক। এখন যদি কারো কোশ্চেন থাকে তাহলে আমি কোশ্চেন নিবো আর কি। কেউ কোনো কোশ্চেন করবেন?